গুড ইভিনিং। প্রথমেই শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা একটা দুটো হার্ডেল পেরিয়ে গেছো, ঠিক। একটা মানসিক লড়াই এতদিনের, আর একটা হচ্ছে পরীক্ষার লড়াই। যাকে এই হার্ডেল পেরিয়ে এখন যেটা অন্তিম প্রচেষ্টায় আমরা এসেছি সেটা হচ্ছে ফাইনাল যে গার্ডটা আছে, ফাইনালি আমাদেরকে কভার করতে হবে এই ইন্টারভিউটা। তো আজকে আমি এসেছি ইন্টারভিউতে তোমাদের। স্যার অলরেডি বলছেন তোমাদেরকে, সেলিম স্যার অলরেডি এখন বলতে শুরু করেছেন কিভাবে আমরা ইন্টারভিউ প্ল্যানিং করব, কি যে ডেমো দেব এবং ডেমো থেকে কিভাবে কি কোশ্চেন্স আসবে সেইটার ব্যাপারে স্যার অনেক ডিসকাশন শুরু করেছেন। ইন্টারভিউর অনেকগুলো দিক আছে, বাকি দিকগুলো আমি একটু আলোকপাত করার চেষ্টা করব যাতে তোমাদের ইন্টারভিউর আগেই, যারা আগে ইন্টারভিউ দিয়েছো তারা অনেক অভিজ্ঞতা আছে, আর আমাদের কিছু অভিজ্ঞতা আছে, তার কারণ আমরাও বেশ কয়েকবার ইন্টারভিউ দিয়েছি, বিভিন্ন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিয়েছি। তো সেই কারণে কোন পরীক্ষায় কীরকম ইন্টারভিউ হয়, কেন এরকম চেঞ্জেস আসে, কি কি প্রশ্নগুলো হয়, সেই ব্যাপারে যদি একটা ধারণা তোমাদের থেকে থাকে আমার মনে হয় প্রিপারেশনটা তোমাদের পারফেক্ট হবে। সেই উদ্দেশ্যেই আমরা ডিসকাস করার জন্য এসেছি। যে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ইন্টারভিউটা কি, অ্যাকচুয়ালি কি ইন্টারভিউ সেটা আমরা আগে জানবো। প্রথমত 9-10-এর যে আমাদের লেভেল পরীক্ষা হয় সেটার ব্যাপারে তোমরা সবাই জেনে গেছো। মোটামুটিভাবে তোমাদেরকে 9 বা 10-এর কোনো একটা বিষয় টপিকের উপরে একটা ডেমো দিতে হবে, ঠিক। ডেমো তার জন্য 10 নাম্বার আর ইন্টারভিউর জন্য 10 নাম্বার, এরকমই ভাগ করা হয়েছে। এবং তারা বিভিন্ন দিক পর্যালোচনা করে, কি কি দিক পর্যালোচনা করে কত নাম্বার দেয় সেইটার একটা ক্লাসিফিকেশন, সেইটার একটা ওরিয়েন্টেশন স্যার অলরেডি দিয়েছেন। আমি বলার চেষ্টা করি এছাড়া আর কি কি জিনিস তোমাকে ফেস করতে হতে পারে সেই ইন্টারভিউ বোর্ডের কাছে। প্রথমেই আমি যেটা আসবো সেটা হচ্ছে ইন্টারভিউটা আসলে কি সেটা জানার চেষ্টা করব। দেখো, প্রথম আমার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ আসলে কি। আমরা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইন্টারভিউতে যাই। কর্পোরেট সেক্টরে এক ধরনের ইন্টারভিউ হয়, প্রশাসনিক যেগুলো পোস্ট ইউপিএসসি ডব্লিউবিসিএস এই পোস্টের জন্য একরকম ইন্টারভিউ হয়, আবার 9-10-এর জন্য একরকম, 11-12-এর জন্য একরকম, গ্রুপ সির জন্য একরকম, বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা আলাদা ইন্টারভিউ হয়, ঠিক। তো এই ইন্টারভিউতে অ্যাকচুয়ালি কি দেখা হয়, কি জ্ঞান দেখা হয়, নাকি জ্ঞান দেখা হয় না, না কি হয়, আমি কি ভুল উত্তর দিলেও চলে যাবে? এই প্রসঙ্গে প্রথমেই আমি বলে রাখি ইন্টারভিউতে দু রকম প্রশ্ন আসে। একটা হচ্ছে সাবজেক্ট বেসিস, যে সাবজেক্টটা তুমি পড়েছো বা যে সাবজেক্ট তোমার মেন, যেটার উপর নির্ভর করে তুমি যাচ্ছ সেই সাবজেক্ট বেসিস কোশ্চেন হয়। আর একটা হচ্ছে আউট অফ ট্র্যাক কোশ্চেন হয়, ঠিক। সাবজেক্টের থেকে কোশ্চেন হয় না, সাবজেক্টের বাইরের থেকে কিছু কিছু কোশ্চেন হয়। তো তারা এক্সপেক্ট করে সাবজেক্টে তোমার যথেষ্ট নলেজ থাকবে এবং সাবজেক্টের যেটা সেটা তুমি বলতে পারবে, এটা এক্সপেক্টেড। সেখানে কিন্তু জ্ঞান যাচাই হবে, হবেই। আর সাবজেক্টের বাইরে যেটা আছে সেখানে কিন্তু জ্ঞান যাচাইয়ের ব্যাপার থাকে না, সেখানে তোমার অ্যাপ্রোচের ব্যাপার থাকে। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক, তুমি একটা ক্লাসে যাচ্ছ, তোমাকে স্টুডেন্ট যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তুমি কিভাবে তার উত্তর দেবে? স্বাভাবিকভাবে তুমি যদি সেখানে ফ্যালফ্যাল করে চেয়ে থাকো বা ভুল উত্তর দাও বা প্রতি প্রশ্নেই বলো যে আমি জানি না পরে এসে বলে দেবো, সেইটার কি ইম্প্যাক্ট পড়বে সেইটা যাচাই করা হয়, ঠিক আছে। তাই ইন্টারভিউতে জ্ঞান যাচাই করা হয় না একদমই, এটা ভুল কথা। ইন্টারভিউতে কিন্তু জ্ঞান অল্প অল্প হলেও যাচাই করা হয়। আর ইন্টারভিউতে যে শুধু জ্ঞানই যাচাই করা হয় এটাও ভুল কথা। যে না, ইন্টারভিউতে অনেক সময় এরকম হয় আউট অফ ট্র্যাক কোশ্চেন হয়, তুমি কিভাবে সেই কোশ্চেনটাকে হ্যান্ডেল করছো সেইটা যাচাই হয়। এইটা সবচেয়ে বেশি নির্ভর করে কারা নেবেন ইন্টারভিউ তার উপর, যারা ইন্টারভিউয়ার তাদের উপর নির্ভর করছে সবচেয়ে বেশি। কর্পোরেট সেক্টরে সিনিয়ররা ইন্টারভিউ নেয়, তারা তারা কাজের জায়গাটা বোঝে, আমার কি কাজের জন্য আমি এখানে ডাকছি। আইটি সেক্টরের একজন বড় ইঞ্জিনিয়ার, সে জানে আমি কি কাজের জন্য নতুন ইঞ্জিনিয়ারকে ডাকছি, তো তার প্রশ্নের লেভেল অন্য হবে। ঠিক একই রকম ভাবে, বা এইচআর যদি নেয় তার প্রশ্নের লেভেল অন্য হবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি আমাদের এই ইন্টারভিউটা নেবেন, 9-10-এর ইন্টারভিউটা নেবেন জেনারেলি, 9-10-এর ইন্টারভিউ নেবেন কলেজের যারা ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটির টিচাররা। তোমরা চিন্তা করো তোমাদের যে কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যখন পড়েছিলে যে প্রফেসররা আছে তাদেরকে মনে মনে কল্পনা করে নাও যে তারা ইন্টারভিউ নিচ্ছে, ঠিক। তো তাদের যে বিরাট 9-10-এর উপরে নলেজ বা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু না। মানে 9-10-এ তুমি যে ডেমোটা দেবে সেইটার উপরে বিরাট যে নলেজ তারা কিন্তু না। তারা অনেক কঠিন কঠিন জটিল জটিল বিষয় নিয়ে ম্যাথমেটিক্সের পড়ান, কিন্তু এই যে 9-10-এর যে বিষয়টা তুমি বলবে যে রাইট সার্কুলার কোন বলছো, কি তুমি একটা জিওমেট্রি বোঝাচ্ছ, সেইটার উপরে তার কিন্তু বিশাল যে নলেজ আছে সেরকম কিন্তু না, তিনি প্র্যাকটিসের মধ্যেই নেই। তাই তিনি খুব বেসিক কোশ্চেন করবেন এখান থেকে, এটা খুব একটা পারফেক্ট, এটা মানে একদম দিনের আলোর মতন সত্য আর কি, ঠিক আছে।
খুব বেসিক কোশ্চেন করবে, ডাইরেক্ট সেই কোশ্চেনগুলো করবে, আর চেক করবে তোমার বেসিক নলেজ। তো যত যার বেসটা ক্লিয়ার আছে সে তত ভালো করতে পারবে, কারণ এই ইন্টারভিউতে আমরা দেখেছি কারা ইন্টারভিউ নেবেন সেইটা গুরুত্বপূর্ণ, আর যেহেতু কলেজের টিচাররা ইন্টারভিউ নেবেন তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বেসিক নলেজ। ঠিক, তারা চেষ্টা করলে বা সুযোগ পেলে তারা কিন্তু অনেক উঁচু লেভেলে পৌঁছে যেতে পারে, কিন্তু তাদেরকে সেই সুযোগটা কোনোদিন দেওয়া চলবে না। যদি তুমি দিয়ে থাকো সুযোগ, সে কিন্তু অনেক উঁচু লেভেলে তোমাকে নিয়ে চলে যাবে, অনেক কঠিন কঠিন প্রশ্ন করতে শুরু করবে। তাই তাকে সেই সুযোগটা না দিয়ে তুমি লো প্রোফাইল মেনটেন করে থাকলে দেখবে যে না, সে মোটামুটি বেসিক কিছু কোশ্চেন্সের উপরে যাচ্ছে। ঠিক, নেক্সট, সত্যি কি শুধু কথাবার্তা, চাল চলন, অভিব্যক্তি, মানসিকতা এইসবই যাচাই হয়? আমি আগেই বলেছি না, শুধুমাত্র কথাবার্তা, চাল চলন, অভিব্যক্তি এগুলো যাচাই হয় না। কিছু কিছু ক্ষেত্রে যে টিচাররা নিচ্ছে তাদের যদি তোমাকে মনে ধরে যায়, মানে তোমার উত্তরটা যদি পছন্দ হয়ে যায়, তোমার সাথে গল্প করতে করতে অনেক দূর চলে যাবে। ঠিক, বেসিক নলেজ যদি বুঝতে পারে যে এই ছেলেটার মধ্যে বেসিক নলেজ ভালো আছে, জিনিসটার উপরে কোর নলেজ যেটাকে বলে সেই নলেজগুলো ভালো আছে, তখন তোমার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে 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 অনেক দূর চলে যাবে। ঠিক, তাহলে সেক্ষেত্রে কথাবার্তা, চাল চলন তুমি কতটা স্টাইল করে বললে, কতটা বিনম্রভাবে বললে, সেটা অনেকটা ইম্পর্টেন্ট বিষয় না। তুমি ভাবো, আমি বারবার ধরে বলছি, এটা ভাবার জন্য তুমি তোমার কলেজের প্রফেসরদেরকে ভাবো। ঠিক, ভ্যারাইটিস টাইপের প্রফেসর ছিল, বিভিন্ন রকম প্রফেসর ছিল, তুমি দেখেছো, অধ্যাপক ছিল, তাদের বিভিন্ন রকম ব্যাপার স্যাপার ছিল। কেউ খুব ভালো সাজগোজ পছন্দ করে, কেউ খুব ভালো সাজগোজ পছন্দ করে না। ম্যাথসের টিচাররা জেনারেলি সাজগোজের উপর খুব একটা নজর দেয় না। এটা যদি আমি হতো অন্য সাবজেক্টের ক্ষেত্রে, ইংলিশ যদি হতো বা কোনো আর্টসের সাবজেক্ট হতো, আমি নিশ্চয়ই বলতাম যে হ্যাঁ, সাজগোজ, পোশাক আশাক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে ম্যাথমেটিক্সের স্যারেরা অত বেশি সাজগোজের ওপর হয় না। দে আর ভেরি স্মার্ট ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ। তাদের কথাবার্তায় তারা খুব স্মার্ট, তারা হয়তো বাই লুক, বাই ড্রেস তারা অতটা স্মার্ট নাও হতে পারে। তো স্বাভাবিকভাবেই যে এখানে যে আমাদের পরে আসছি সেটাই, পোশাক কি গুরুত্বপূর্ণ, কেমন হওয়া উচিত, এই প্রশ্নের উত্তরে আমি বারবার ধরে বলি যে হ্যাঁ, পোশাক গুরুত্বপূর্ণ, কিন্তু পোশাকটা খুব গুরুত্বপূর্ণ না এই কারণেই, কারণ ম্যাথসের টিচাররা পোশাকের উপর খুব একটা যে বেশি গুরুত্ব আরোপ করে তা না। মানে তুমি হয়তো গিয়ে দেখবে বোর্ডে যারা বসে রয়েছে তারা একটা নর্মাল পোশাক পরে চলে এসেছে, একটা নর্মাল জামা পরে আছে, সেক্ষেত্রে তুমি খুব হাই ফাই করে একদম সেই টাই ফাই পরে যাওয়ার মতন করে গেলে সেক্ষেত্রে তার হয়তো খুব একটা পছন্দ হবেও না, সে এটাকে গুরুত্বও দেবে না, পছন্দ হোক বা না হোক সে গুরুত্বই দেবে না। ঠিক আছে, তার কাছে নর্মাল ব্যাপারটাই হচ্ছে আসল। ঠিক, এবং তারা কথাবার্তায় স্মার্ট। ঠিক আছে, সেই জায়গাটাই দেখার চেষ্টা করবে। মেনলি ইন্টারভিউটা স্টার্ট যেখান থেকে হয়, ইন্টারভিউটা স্টার্ট হবে তোমার ডেমো থেকে। মানে গত যে অভিজ্ঞতা আমরা দেখেছি সেইটাতে দেখেছি যে ইন্টারভিউটা স্টার্টই করছেন ওরা প্রথমে ডেমো, আগে ডেমো। আর ডেমো ধরে রাখা যায়, ডেমো হচ্ছে 1 থেকে 1.5 মিনিট ডেমো শুনবে। 1 থেকে 1.5 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে এটা 2 মিনিট হবে, বাট আমরা অনেক সময় 5 মিনিট দেখেছি, 10 মিনিট দেখেছি ডেমো। কেউ 5 মিনিট 10 মিনিট তোমাকে টাইম দেবে না, 1 থেকে 2 মিনিট ডেমো তুমি শুনবে, ওইটুকুর মধ্যে তোমার যা কিছু। তো ধরে রাখো ডেমোটাতে তোমার ইমপ্রেস করার জায়গা খুব বেশি কিন্তু নেই। ডেমোটা হচ্ছে ও দেখে নেবে কোন টপিকটা তুমি চয়েস করছো সেইটা, ডেমোটার ওপর যে তোমায় বিশাল ইমপ্রেস করতে পারবে এটা ভাবার কোনো দরকার নেই। নেক্সট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বোর্ড ভিত্তিক প্রশ্নের মান কি পরিবর্তিত হতে পারে? হ্যাঁ, এটা তো হতেই পারে। যে তোমার ওখানে 4টে বোর্ড আছে, সাউথে কি হোক বা আমাদের বারাসাতে হোক বা কলকাতা এখানে হোক, যেখানেই হোক না কেন, 4টে 5টা করে বোর্ড থাকবে, তো 3জন কি 4জন সেখানে মেম্বার থাকবে। সেই 3-4জন মেম্বার মিলিয়ে একটা নাম্বার দেবে। 3টে বোর্ডের মধ্যে প্রশ্নের ফারাক হতে পারে, সেই মুহূর্তে তাদের কি কথাটা মাথায় এসেছে সেটা হতে পারে। মানে একটা সাবজেক্টিভ ব্যাপার এখানে রয়েই যায়, অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা ইন্টারভিউ বোর্ডে একটা সাবজেক্টিভ ব্যাপার রয়ে যায়, কারণ কাউকে খুব খুব কঠিন কঠিন প্রশ্ন করে, কাউকে আবার খুব সহজ সহজ প্রশ্ন করে। ঠিক আছে, তো আমি যখন ইন্টারভিউ দিচ্ছি এমন জায়গায়, সাউথে বসানোর জায়গা আমাদের এই শরৎ বোস রোডে কলকাতায়, তো যেখানে আমি বসে রয়েছি আমি পাশের ইন্টারভিউগুলো শুনতে পাচ্ছি। একটা ছেলেকে জিজ্ঞেস করছি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন বলো দেখি, একটা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন বলো দেখি। আমার তো খুব মজা লেগেছে যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি, ফ্র্যাকশন আর ডিভিশনের মধ্যে ডিফারেন্সটা বলো দেখি। হ্যাঁ, এরকম জিজ্ঞেস করছে আর কি। রেশিও আর ডিভিশনের মধ্যে ডিফারেন্সটা বলতে বলেছে প্রথমে, তারপর বলছে ফ্র্যাকশন আর হচ্ছে ডিভিশনের মধ্যে ডিফারেন্সটা বলো দেখি। এই ধরনের বেসিক কোশ্চেন, বেসিক নলেজের উপর কোশ্চেন। তো আমার তো মনে হচ্ছে এরকম জিজ্ঞেস করলে আমার খুব ভালো হয়। তো আমাকে জিজ্ঞেস করছে কি ডাইভারজেন্সের রুল বলো, কনভার্জেন্সের রুল বলো। তো আমার তো মনে কষ্ট হবেই যে এত সহজ সহজ প্রশ্ন এখানে, আর আমাকে এত কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি শুনে ফেলেছিলাম বলে। তো এরকম হতে পারে, বোর্ড ভিত্তিক প্রশ্নের মান আলাদা হতে পারে এবং জোন ভিত্তিক প্রশ্নের মানও আলাদা হতে পারে। কোনো জায়গায় সহজ প্রশ্ন করছে, কোনো জায়গায় কঠিন প্রশ্ন করছে। এমন এমন ব্যাপার আছে তাকে কোনো ম্যাথসের থেকে কোশ্চেনই করেনি, তাকে ম্যাথের বাইরে থেকে কোশ্চেন করে দিল। সমস্ত কিছুই হতে পারে।
ঠিক। আর এটাই বললাম, শুধু কি জ্ঞান যাচাই হয় নাকি অ্যাপ্রোচ? না, জ্ঞান অ্যাপ্রোচ সবই যাচাই হয়, তার উপর নির্ভর করবে যে সে কি দেখতে চাইছে। ঠিক, যিনি ইন্টারভিউয়ার আছেন তিনি ঠিক করবেন বা তিনি বুঝতে পারবেন যে তোমার ভেতরে সে কি দেখতে চাইছে। আগে থেকে বলে দেওয়া অসম্ভব। আমরা যদি বলে দিই যে একজন ইন্টারভিউয়ার তোমার কাছ থেকে শুধুমাত্র তোমার চাল চলন অভিব্যক্তি এইসব জানতে চাইছে, এটা ভুল। অনেক কিছু জানতে চাইছে, জানতে চেষ্টা করতে পারে। তোমার ম্যাথসের নলেজও জানার চেষ্টা করতে পারে। হোয়াট এভার, তুমি পরীক্ষা দিয়ে এসেছো, তুমি বলতে পারো যে আমার তো জ্ঞান আমার অলরেডি যাচাই হয়ে গেছে। না, জ্ঞান যাচাই হলে তাহলে 10 নাম্বার আর 10 নাম্বার 20 নাম্বার থাকতো না, শুধুমাত্র ওর জন্য 5 নাম্বার থাকতো। তুমি অ্যাপ্রোচ কি হলো, এই কি হলো, সেই কি হলো, এর জন্য। তাই টোটালটা আমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যারা মানে একদম মার্জিনাল কেসে রয়েছে, মানে শেষের দিকে রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে তোমরা এই প্রিপারেশনটা যত ভালো করে নেবে, যত ভালো করে পারফর্ম করতে পারবে, তত তোমাদের সুযোগ সুবিধার বেড়ে যাবে। ঠিক আছে, প্রথমের দিকেই হতে হবে এমন কোনো ব্যাপার নেই, শেষের দিকে হলো ও মানে কম্পিটিশনটা জোর হয়ে যাবে। ঠিক আছে, মানে 0.5 0.25 মার্কসের জন্য যখন চান্স যদি কারোর না হয়, তখন কিন্তু বুকটা ফেটে যাবে। এতটা দূরে গিয়ে যদি 0.5 মার্কসের জন্য আমার চাকরিটা না হয়, তাহলে কিন্তু খারাপ লাগবে। সেই কারণেই, যদিও তোমাদের সুযোগ অনেক বেশি, তার কারণ বলবো কি, অনেকেই কি হয়েছে 9-10-এও কোয়ালিফাই করেছে, আবার 11-12-এ কোয়ালিফাই করেছে। যারা 11-12-এ কোয়ালিফাই করেছে, এক্সিস্টিং টিচার যারা আছে, তারা সব 11-12-এ চলে যাবে। স্বাভাবিকভাবে 9-10-এর কিন্তু অনেক বেশি সুযোগ থাকবে, মানে ইন্টারভিউর পরেও মানে ওয়েটিং প্যানেল থেকে। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন কারা করতে পারে, কি রকম করতে পারে। তো প্রথমেই আমরা বলি, ইন্টারভিউ যে প্যানেল হয়, সেই প্যানেলে প্রথমে স্টার্ট করতে হবে তোমাকে একটা ডেমো দিয়ে, যেই ডেমোটাতে অনেকটা ডিফার করে এই ডেমোটা আমাদের বিএড এর প্র্যাকটিস টিচিং এর ফাইনাল ডেতে ফাইনাল টিচিং আমরা যেমন করিয়েছি, তার থেকে এখানে অনেক সময় এরকম হয়, সেখানে টপিক, সাব টপিক, সাবজেক্ট, ডেট এইসব এটসেট্রা লিখতে হয়, লিখে অনেক কিছু করে বলতে হয়। একটা তোমার চার্ট থাকে, ম্যাপ থাকে। এখানে সম্ভবত তোমাকে চার্ট, ম্যাপ, নাথিং, কিচ্ছু এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি ওনারা দেখতে শুরু করবেন, আর এই টপিক, সাব টপিক ওনারাই বলে দেবেন, এগুলো লেখার দরকার নেই তোমার। ডাইরেক্ট ম্যাটারে আসো তুমি। তো তুমি যখন যেটা পড়াবে, ধরো তুমি সিম্পল ইন্টারেস্ট পড়াচ্ছ, কি কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াচ্ছ, কি রাইট সার্কুলার কোন পড়াচ্ছ, এইগুলোর থেকে যে প্রশ্নগুলো পরপর পরপর আসবে, সেগুলো স্যার ডিসকাস করছেন অলরেডি, আরও ডিসকাস হবে, করতেই থাকবে। এখান থেকে প্রশ্ন যা হবে আশা করতে হবে, মানে তোমাকে প্রিপারেশন নিতে হবে যে এখান থেকে যেন কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না, এরকম যেন না হয়। তোমাকে আউট অফ ট্র্যাক যে প্রশ্নগুলো করছে, আমি যদি তোমাকে এখন একটা ইকোলজির ওপর কোশ্চেন করি, তোমাকে যদি একটা আমি রাজনীতির ওপর কোশ্চেন করি, নর্মাল এখন ভোটের ওপর কোশ্চেন করি, সেটা তোমার জেনারেল নলেজ তুমি জানতেও পারো, নাও পারো। মাস্টারমশাইয়ের চাকরি সেইটার উপরে ডিপেন্ড করে না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব না যে তোমাকে আমি আউট অফ ট্র্যাক একটা কোশ্চেন করলাম, তুমি উত্তর দিতে পারলে না, আমি ভাবলাম যে এই ছেলেটা কি করে সামলাবে অ্যাডমিনিস্ট্রেশনকে। এটা সেরকম চাকরি না, এটা মাস্টারমশাইয়ের চাকরি। ওই নলেজটা তোমার না থাকলেও হবে। তোমার যেটা থাকার দরকার সেটা হচ্ছে তুমি ডেমো দিচ্ছ, দ্যাটস মিন তুমি আজকে ক্লাসে পড়ানোর জন্য একটা জিনিসকে প্রিপেয়ার করে নিয়ে গেছো। তো ক্লাসে যদি আজকে আমি পড়াবো সিম্পল ইন্টারেস্ট, সেটা যদি আমি তৈরি হয়ে গেছি, তারপরে সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে কেউ আমাকে কোশ্চেন করছে, আমি উত্তর দিতে পারছি না, দ্যাটস ভেরি ব্যাড সিম্বল। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, কারণ স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করতেই পারে, এটার মানে কি, এটার মানে কি। আমি তৈরি হয়ে যাচ্ছি যে জিনিসটার উপরে, সেই জিনিসটার উপর দিতে হবে। হ্যাঁ, আমি সিম্পল ইন্টারেস্ট পড়তে গেছি, আমাকে কেউ কম্পাউন্ড ইন্টারেস্টের উপর প্রশ্ন করলো, হতে পারে আমি নাও উত্তর দিতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু সিম্পল ইন্টারেস্ট পড়াতে গিয়ে যদি আমি সিম্পল ইন্টারেস্টের উপর না উত্তর দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেটা আমার ড্রব্যাক ধরে নেওয়া হবে, সেটা আমার মাইনাস, নেগেটিভ পয়েন্ট ধরে নেওয়া হবে। তো ক্লিয়ারলি আমি বলছি, এইটা ক্লিয়ার মানে খেয়াল করবে, তুমি যেটা দিচ্ছ, মানে যেটার উপরে তুমি ডেমো দেবে, সেই ডেমো তুমি হয়তো বেশি কিছু ইমপ্রেস করার জায়গা পাবে না, কিন্তু ডেমো থেকে বেসিক যে কোশ্চেন্সগুলো ওনারা করবেন, সেই কোশ্চেন যেন একটাও মিস না হয়। সেই জন্য স্যারের ক্লাসগুলো ফলো করো, যে স্যার বারবার ধরে বলছে যে এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, বা তোমরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করতে পারো যে কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। তোমরাও অনেকে অনেকে এখন টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, টিউশন পড়াচ্ছ, পাঞ্জাবি পড়ায় যাবে। দেখো, আমি পোশাকের ব্যাপারে বলি, পাঞ্জাবি হোক, জামা হোক, যে কোনো পোশাক তুমি পরতে পারো, টি শার্টগুলো না পরাই ভালো। যেই পোশাকটাতে তুমি কমফোর্টেবল, সেই পোশাকটা পরবে। ঠিক, পোশাকের জন্য হয় কি এরকম, আমি যদি অনেক সময় নর্মাল
খুব আয়রন করা একটা জামা পরে গেলাম, আমার মনে হবে না সবসময় যে আয়রনটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, বা এমন করে আমি ইন করেছি মনে হচ্ছে ইনটা খুলে যাচ্ছে, এরকম মনে হতে পারে। মেয়েরা এমন ভাবে মেকআপ করলো মনে হলো এরে ঘাম দিচ্ছে, মেকআপটা নষ্ট হয়ে যাবে বোধহয়, টেনশনে ঘাম দিচ্ছে, মেকআপটা নষ্ট হয়ে যাবে, খারাপ দেখতে লাগছে। তো তার কনসেন্ট্রেশনটা সেখানে চলে গেলে তার উত্তর দেওয়ার ক্ষেত্রে বা কথাবার্তা বলার ক্ষেত্রে একটা পরিবর্তন চলে আসে। তো সেই জন্য বারবার ধরে আমরা এটা বলি যে যা কিছু করো তুমি সেটা যাতে তোমার কমফোর্টেবল হয় ব্যাপারটা, সেইটা তুমি খেয়াল রাখো। ঠিক, যেটাতে তুমি কমফোর্টেবল। একজন প্রশ্ন করছে স্যার আমি দাড়ি রাখি, দাড়িটা কি কেটে যাব? আমার দাড়ি থাকে, দাড়িটা কি কেটে যাবো? আচ্ছা, দাড়ি তোমার যদি থাকে, তুমি যদি দাড়িটা হঠাৎ করে কেটে যাও, তোমার তো মন শুধুমাত্র দাড়িটাকেই এরকম করবে, হাওয়া লাগলেই তো সরসর সরসর করবে, সুরসুরি লাগবে, ঠিক না? তো তুমি ডিসকমফোর্ট ফিল করবে, আনকমফোর্টেবল হয়ে যাবে ব্যাপারটা, তাই না? তো সেই কারণে কখনো এরকম আমি বলি না, বা আমি সবাইকে এই কথাই বলি, যখনই তুমি স্কুল লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছ, যদি কর্পোরেট হতো আমি বলতাম না স্যুট টাই বুট পরে যাও, তোমার অ্যাপিয়ারেন্সটা সেখানে খুব ইম্পর্টেন্ট, তোমার জামা পোশাক খুব ইম্পর্টেন্ট। স্কুল টিচারের যে জবের যে ইন্টারভিউ, সেখানে কিন্তু তোমার জামাটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তোমার ব্যক্তিত্বটা ইম্পর্টেন্ট, তোমার নলেজটা ইম্পর্টেন্ট, এগুলো গুরুত্বপূর্ণ। তাই যেটা কমফোর্টেবল হবে, যেখানে তুমি কনসেন্ট্রেশন ফুল দিতে পারবে, সেটা পড়ে যাবে। পাঞ্জাবি পড়ে গেলেও তোমাকে কেউ কিছু বলবে না। আর স্যারেরাই দেখবে না কেউ হয়তো পাঞ্জাবি পড়ে এসেছে, ম্যাথসের টিচার না, অত কেয়ার করে না ওসব। হ্যাঁ, দেখেছো তো অনেক লোক দাড়ি কাটেনি, কত খোঁচা খোঁচা দাড়ি নিয়ে চলে এসেছে। আবার কেউ কেউ ভালো আছে, মানে সাজগোজ পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম আগেই প্রথমেই, যে যে ডেমোটা তুমি দেবে, ডেমোটার উত্তর কিন্তু ইমপ্রেস করার তুমি জায়গা পাবে না। ডেমোটাতে তুমি ইমপ্রেস করার কোনো জায়গা পাবে না, কিন্তু ডেমো থেকে যাবতীয় প্রশ্ন হবে সেগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর এটা কেমন ভাবে চেষ্টা করবে, বারবার ধরে বলছি, স্যার যেগুলো বলছে তোমাদেরকে সেইগুলো প্রশ্নগুলো করো, তোমরা নিজেরা ডিসকাস করতে পারো এখান থেকে আরো কি প্রশ্ন হতে পারে, সেগুলো স্যারকে জিজ্ঞেস করে নাও একবার, যে স্যার এটা কি প্রশ্ন হতে পারে নাকি। কারণ আমি বলছি, এই যে লাস্ট ল্যাপের দৌড়টা না, এই শেষ মুহূর্তের দৌড়টা তোমাদেরকে মানে নিজেকেও ততটাই দৌড়াতে হবে যতটা স্যারেরা তোমাদের সঙ্গে দৌড়বে, ঠিক আছে? বুঝতে পেরেছ? আর এতে কি হবে, অনেকগুলো দিক খুলে যাবে, অনেকগুলো তোমার কোশ্চেনের অপশন খুলে যাবে। কোন মুহূর্তে কোন দিক থেকে কোশ্চেন করবে তুমি তো জানো না, ওই টপিকের উপর একটা কোশ্চেনও যাতে মিস না হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক, নেক্সট আমরা আসবো এর বাইরে কি কি কোশ্চেন হতে পারে যেটা তোমাকে বিব্রত করতে পারে। কি কি জিনিস থেকে কোশ্চেন হতে পারে? কিছু বেসিক্স কোশ্চেন আছে, সেগুলো তোমাকে করতে পারে, আর কিছু আউট অফ ট্র্যাক কোশ্চেন আছে, সেগুলো তোমাকে করতে পারে, ঠিক আছে? এইগুলো মেনলি আমরা কোত্থেকে পেয়েছি, আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে পেয়েছি। আর এরকম পেয়েছি যে যারা পরীক্ষা দিয়ে এলো রিসেন্টলি, আমাদের কিছু স্টুডেন্ট আছে, কিছু কলিগ আছে, বন্ধু বান্ধব আছে, তো তাদের কাছ থেকে যেগুলো আমরা আলোচনা করে পেয়েছি, সেইগুলো আমরা মোটামুটি 11-12-এর ক্ষেত্রে সেগুলো বলতে পারি যে কি ধরনের আউট অফ ট্র্যাক কোশ্চেন ওনারা করছেন, ঠিক আছে? অনেকগুলো জিনিস একসঙ্গে জুটলে বোঝা যায় না যে কিভাবে কি হচ্ছে। সেইটা জানার জন্য প্রথমে আমি ক্যাটেগরিক্যালি কতগুলো জিনিসকে ভাগ করেছি। কিরকম জিনিসটা দেখি প্রথমেই ডেমো ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো প্রথমে দেখি। প্রথমে ডেমো ভিত্তিক কিছু প্রশ্ন থাকবে, সেটা স্যার ডিসকাস করছেন, ডেমো ভিত্তিক প্রশ্ন। এটার আমি এখন কিছু বলছি না, পরবর্তীকালে যখন আমাদের সুযোগ হবে আমরা ডেমো ভিত্তিক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে নেব। তারপরে কিছু বুনিয়াদি মানে কিছু বেসিক কোশ্চেন্স আছে, সেগুলো দেখি। বেসিক কোশ্চেনের মধ্যে প্রথমেই কি আছে, নাম, বাড়ির ঠিকানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বর্তমান পেশা, খুব গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে? প্রথমে নাম। যখনই নামের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার নাম কি, যদি নাম একটু ভালো টাইপের নাম হয়, ঠিক আছে, আর যদি স্যার সেই ব্যাপারটাতে জানে, ধরো ইন্দ্রজিৎ কারুর নাম আছে, তো স্যার সেই ব্যাপারটা জানে যে ইন্দ্রজিৎ নামের সমাস কি বা মানে কি, তখনই স্যার কিন্তু প্রশ্নটা করবে। তো ঠিক আছে, কমন যে নেমগুলো, এবারে ম্যাথসের টিচার সবসময় যে বাংলার ব্যাপারে বিরাট কিছু জানবে বা বিরাট কিছু তার এরকম নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু অনেকে তো জানতে পারে, একটু আগ্রহ আছে কার বাংলা সাবজেক্টটার প্রতি, বাংলা ভাষাটার প্রতি একটু আগ্রহ আছে, তখন সেই স্যার এই নাম থেকে প্রশ্ন করে। তা প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে কারোর নাম যদি এরকম থাকে যেই নামের মানে হয়, প্রতিশব্দ হয়, যেই নামের সমাস হয়, সেইগুলো তোমরা একটু ভালো করে জেনে যাবে, ঠিক আছে? কারণ নিজের নামটাই যদি তোমার একটা প্রশ্নের কি বলবো সোর্স হয়ে যায় এবং সেটা যদি না দিতে পারো, সেটা খারাপ লাগবে। তো আউট অফ ট্র্যাক প্রথম কোশ্চেন হচ্ছে নিজের নাম থেকে নিজের নামের অর্থ, সমাস, প্রতিশব্দ। এইটা যারা যারা জানো প্রত্যেকে জেনে যাবে। কারুর নাম যদি রাজু হয়, কারুর নাম যদি বাপি হয়, নিশ্চয়ই সেখান থেকে প্রশ্ন হবে না। কিন্তু কারুর নাম হলো ইন্দ্রজিৎ, কারুর নাম হলো শুভঙ্কর, এরকম ধরনের যদি নাম হয়, যেই নামগুলো থেকে প্রশ্ন করা যেতে পারে সোর্স, সেক্ষেত্রে কিন্তু নাম থেকে প্রশ্ন আসবে, ঠিক?
আর যদি কোনো বিশেষ ব্যক্তির সাথে তোমার নামের মিল থেকে থাকে, সেই ব্যক্তির ব্যাপারে তোমাকে কিছু জানতে হবে। যেমন আমার নাম বিধান, তো আমাকে প্রশ্ন করতেই পারে যে ডাক্তার বিধান কে ছিল, কত সাল থেকে কত সাল মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, ঠিক, তিনি পেশায় কি ছিলেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইরকম ধরনের প্রশ্ন, তাকে কি বলা হয়, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। অনেকেরই তোমাদের নাম আছে যেই নামগুলোর সাথে কোনো বিখ্যাত ব্যক্তির নামের সঙ্গে মিলে যায়। তো বিখ্যাত ব্যক্তির নামের সঙ্গে মিলে গেলে তোমাকে কিন্তু তার ব্যাপারে একটু জেনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম প্রথম মানে কি, তোমার যখনই আউট অফ ট্র্যাক কোশ্চেন হবে, একজন টিচার তোমাকে শুরু করলো তোমার ডেমোর উপরে ম্যাথসের কোশ্চেন শুরু করলো, জাস্ট টু চেঞ্জ দ্য মানে টেস্টটাকে চেঞ্জ করার জন্য পাশ থেকেই আরেকজন টিচার তোমাকে এই ধরনের প্রশ্ন শুরু করলো, কি তোমার নাম সুমন? সুমন মানে কি বলতো? সুমন কথার অর্থ কি? হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন তোমাকে তখন শুরু করবে, ঠিক আছে? তো আমি আগেই বললাম, ডেমোর থেকে যে প্রশ্নগুলো হবে তার উত্তর তোমাকে দিতেই হবে, গ্যারান্টি, এটা দিতেই হবে, মানে দিতে হবে মানে না দিলে তোমার এটা নেগেটিভ পয়েন্ট। বাট এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি নাও দিতে পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু মাইনাস পয়েন্ট হবে না। বাট এটা তোমার অ্যাপ্রোচটা লক্ষ্য করা হবে যে তুমি এই কোশ্চেনটাকে কিভাবে ফেস করছো। তুমি এই কোশ্চেনটা না পেরে কি ঘাবড়ে গেলে? তুমি এই কোশ্চেনটা না পেরে কি মানে হোপলেস হয়ে গেলে যে কি হবে কি হবে, টেনশনে পড়ে গেলে? এর জন্য কি তোমার ম্যাথটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তারপরেই হয়তো তোমাকে আরেকটা ম্যাথ থেকে কোশ্চেন করলো, তুমি দেখলে সেই ম্যাথটার আনসারটা দিতে পারছো না। সেগুলো ব্যাড, মানে সেগুলো খারাপ একটা ইম্প্যাক্ট তৈরি করে, ঠিক আছে? নেক্সট, এরপরে কি আসতে পারে? এরপরে আসতে পারে বাড়ির ঠিকানা। নেক্সট তোমাকে কোশ্চেন করবে তোমার বাড়ি কোথায়। যদি ম্যাথসের কোশ্চেন মোটামুটি হয়ে যায়, বা তোমার প্রথমে যে দু একটা ডেমো থেকে উত্তর দিয়েছো, সেই উত্তরটা দেখে যদি বুঝতে পেরে যায় যে হ্যাঁ, এ ছেলে বা এ মেয়ে মোটামুটি ঠিক আছে, একে একটু অন্যরকম ভাবে ঘাঁটিয়ে দেখি, তখন সে তোমার জিজ্ঞেস করবে বাড়ির ঠিকানা কোথায়, কোথা থেকে এসেছো, কিভাবে এসেছো না এসেছো, এই ধরনের ঠিকানা করবে। তো বাড়ির যে জায়গা, সেখান থেকে কি কি কোশ্চেন্স আছে সেটা আমরা দেখব। প্রথমত বাড়ির অবস্থান, থানা, জেলা, এগুলো জিজ্ঞেস করে। এই জেলার কি বিখ্যাত, এই সমস্ত প্রশ্ন এখান থেকে আসে, খুব ইম্পর্টেন্ট। কারুর জেলা যদি বিষ্ণুপুর হয়, কারুর জেলা যদি বাঁকুড়া হয়, কারুর জেলা যদি মুর্শিদাবাদ হয়, প্রত্যেকটা জেলার কিছু কিছু বিশেষত্ব আছে, সদর শহর আছে, এই শহর সম্পর্কে প্রশ্ন করতেই পারে, ঠিক আছে? বললাম না, প্রফেসররা ঘুরতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। তো তার তখন মাইন্ডে সেটা কাজ করবে, সে তো রিল্যাক্স মোডেও থাকতে পারে, তুমি হয়তো খুব সিরিয়াস, বাট সে তখন রিল্যাক্স মোডে আছে। সে তখন মনে করলো, আচ্ছা মুর্শিদাবাদে তুমি এসেছো, হাজারদুয়ারি দেখেছো, অমুক দেখেছো, তুসুক দেখেছো, এই ধরনের প্রশ্ন করবে। তো যে যে জেলার মানুষ, যে জেলার স্টুডেন্ট, সেই জেলার সম্পর্কে সঠিক একটা সম্যক ধারণা কিন্তু তোমার রাখা দরকার। এবারে হতে পারে তিনি কোনো সময় সেই জায়গায় পোস্টিং ছিলেন কলেজে, বা কোনো জায়গায় ছিলেন সেই মুহূর্তে, তো সেই ব্যাপারে থানা সম্পর্কেও কিছু প্রশ্ন তোমাকে করতে পারে। বাড়ির অবস্থান সম্পর্কে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কি কি মাথায় রাখবে? বাড়ির অবস্থান, থানা, জেলার যে অবস্থান, এবং জেলার যে বিখ্যাত ব্যক্তি, দর্শনীয় স্থান, বা যদি বিশ্ববিদ্যালয় থেকে থাকে। এইটা আমি গুরুত্বপূর্ণ, অনেকের সঙ্গে ডিসকাস করে দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন করছেন স্যারেরা। কেন প্রশ্ন করছে তার একটা কারণ আছে। আমি লক্ষ্য করে দেখলাম যে কারণটা হচ্ছে এটাই, যে কলেজের টিচাররা না অনেকে এই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য উন্মুখ, মানে বিশ্ববিদ্যালয়ে এবার এসে প্রমোশন নেবে। তো এর জন্য সে কি করছে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে সে একটু ঘাটাঘাটি করছে, জিনিসটার ব্যাপারে সে জানাজানি করছে। হ্যাঁ, তো জিজ্ঞেস করলো যে তুমি এখানে আছে, তোমার সিধু কানু বিশ্ববিদ্যালয় আছে না পুরুলিয়াতে? বলে হ্যাঁ, সিধু কানু বিশ্ববিদ্যালয় আছে পুরুলিয়াতে। তুমি দেখেছো সিধু কানু বিশ্ববিদ্যালয়? ম্যাথস ওখানে কেমন পড়ানো হয়, তুমি ওখানে পড়োনি কেন? এরকম ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে, ঠিক আছে? কিন্তু এগুলো সবই মজার ছলে প্রশ্নগুলো হবে, ঠিক। আর যে কলেজে পড়েছো সেই কলেজের বিভাগ এবং বিভিন্ন বিষয়, সাবজেক্ট, টপিকের আলোচনা। কারণ হচ্ছে এখানে প্রশ্ন করতে 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 যদি দেখে, বা তুমি যদি তোমার লেভেলটাকে কোনো মতে হাই করে দাও, একটু উঁচু লেভেলে নিয়ে চলে যাও, তখন স্যারেরা কিন্তু তোমাকে এই প্রশ্ন করবে। হ্যাঁ স্যার, আমার নাম গৌরাঙ্গ, ঠিক। গৌরাঙ্গ তোমার নাম, তার মানে তোমাকে কিন্তু গৌরাঙ্গ থেকে প্রশ্ন করতে পারে, গৌরঙ্গ যার, তাই তো? ঠিক সমাজ বললাম তো আমি? আমি মানে অতটা ভালো জানি না, কিন্তু এর কি একটু একটু আমার চর্চা আছে। গৌর বর্ণের অঙ্গ যার, হতে পারে এরকম। আর তার ব্যাপারেও তো প্রশ্ন হতে পারে। তো যাই হোক, কলেজের বিভিন্ন বিভাগ, বিষয়, এই ব্যাপারে প্রশ্ন হতে পারে। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে এমনিই বললাম যে কলেজের প্রফেসররা হয়তো স্কুলের বিষয়গুলোতে অতটা দক্ষ না, অতটা দক্ষ না, মানে দীর্ঘদিন ধরে পড়ায়নি, না পড়িয়ে পড়িয়ে যেটা হয় আর কি। তাই যখনই সে তার নিজের একটা পছন্দের জায়গা পেয়ে যাবে না, তখন দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ, যেমন সেলিম স্যার যখন পড়াবে, সেলিম স্যারকে কেউ যদি ঘাঁটিয়ে দেয়, ঘাঁটিয়ে দিয়ে সেলিম স্যারকে যদি পিওর ম্যাথমেটিক্সে ঢুকিয়ে দেয়, তখন দেখবে সেলিম স্যার খুব মজা পেয়ে গেল, সেখানটা নিয়ে সে ডিসকাস করতে শুরু করলো স্বাভাবিকভাবে। তো সেরকম যে কোনো কলেজের প্রফেসরকে তুমি যদি তার সাবজেক্টে কোনো মতে ঢুকে যেতে পারো সেই পয়েন্টে, সে তখন সেইটা নিয়ে ডিসকাস করতে পারবে খুব সাবধানে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে দেন অনলি। সেই জন্যই তাদের সঙ্গে যাও। না হলে কিন্তু গিয়ে লাভ নেই।
ওই যে কলেজের বিভিন্ন বিষয় সাবজেক্ট টপিক নিয়ে আলোচনা সঙ্গে সঙ্গে করতে পারে, যে তুমি এই কলেজে পড়তে, আচ্ছা এই কলেজে অমুক আছে না, হয়তো তার বন্ধু আছে সেই কলেজে, অমুক ছিল না ডিপার্টমেন্টে, আচ্ছা তুমি কোন সাবজেক্টটা পড়তে ভালোবাসতে কলেজের বলো তো, তুমি একটা টপিকের নাম বলে দিলে, স্যার আমি এটা থিওরি অফ ইকুয়েশনস করতে ভালোবাসি, তোমাকে তখন সেখান থেকে কোয়েশ্চেন শুরু করে দিল, ঠিক আছে। তাই ওই সব দিকে তখনই যাবে, বা নিজের পছন্দের সাবজেক্ট তখনই বলবে, পছন্দের টপিক তখনই বলবে যখন সেই ব্যাপারটায় খুব কনফিডেন্ট থাকবে। আর যদি না থাকো তাহলে একটু রয়ে শোনে আর কি, ঠিক আছে, বুঝে শুনে বলবে, যেটা পারবে, বা বলবে আমি এখন ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, এরকম টাইপের আর কি, দীর্ঘদিন প্র্যাকটিসে নেই, হোয়াট এভার, এরকম করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বর্তমান পেশা। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ সবাই জানে যে এখন তোমরা অনেকদিন পরীক্ষা টরীক্ষা হয়নি এবং বিভিন্ন স্টুডেন্ট তোমরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে গেছিলে, তো সেই বর্তমান পেশা কি পেশার সঙ্গে যুক্ত আছো সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত পেশার বিবরণ, সমস্যা, সুবিধা এগুলো জিজ্ঞেস করতে পারে। অনেকেই প্রাইমারি স্কুলে চাকরি করছেন, তিনি যেতে পারেন। অনেকে আবার কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছেন, তিনি যেতে পারেন। আবার অনেকে রেল থেকে শুরু করে ব্যাংক, বিভিন্ন জায়গাতে চাকরি করছেন, তারা আসতে পারেন। তো কেন তুমি এই পেশাতে আসছো, এই ধরনের প্রশ্ন, ওই পেশাতে কি সমস্যা আছে, কি সুবিধা আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ওনারা করতে পারেন। সেক্ষেত্রে তোমার ক্লিয়ার নলেজ থাকাটা ভালো, প্লাস পয়েন্ট। যদি না থাকে তাহলেও কিন্তু খুব একটা ব্যাপার নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের পরীক্ষাতে যদি ডব্লিউবিসিএস হতো, ইউপিএসসি হতো, তাহলে তোমাকে কিন্তু এগুলো নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরা হতো, যে তুমি তোমার বর্তমান পেশাটাকেই ঠিক মতন করে জানো নি। ঠিক, এই পেশাতে কিন্তু সেটাকে খুব একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরা হবে না, কারণ আমার ভালো লাগে না তাই আমি চেঞ্জ করছি, আমার ওই পেশাটাতে খুব একটা আমার মন বসছে না, সেই জন্য আমি চেঞ্জ করছি, আমার পড়াতে ভালো লাগে। ঠিক, কিন্তু তবুও যদি তুমি জেনে রাখতে পারো তাহলে সেটা তোমার প্লাস পয়েন্ট হিসাবেই ধরা হবে, যদি তুমি পেশার বিবরণটা ঠিক মতন ভাবে দিতে পারো। নেক্সট হচ্ছে শিক্ষা সংক্রান্ত পেশা হলে সেই পেশার আরো খুঁটিনাটি বিষয় তোমাকে জিজ্ঞাসা করতে পারে। শিক্ষা সংক্রান্ত পেশা মানে কিরকম হতে পারে, মেনলি এক্ষেত্রে যেটা হয় সেটা প্রাইমারি স্কুলের টিচার। প্রাইমারি স্কুলের টিচার হলে তোমাকে মিড ডে মিল সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কি অসুবিধা আছে, টয়লেট আছে কিনা আপনার স্কুলে, এইসব ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। কিভাবে আপনি বাচ্চাদেরকে এটা পড়ান, কি করে ম্যানেজ করেন, এগুলো জিজ্ঞেস করতে পারে। আর যদি টিউশন হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে হট করে কেউ জিজ্ঞেসই করবে যে তো টিউশন পড়াচ্ছ না, ম্যাথসের টিচার টিউশন পড়াচ্ছ না, কলেজে ম্যাথস পড়েছো টিউশন পড়াবেন, এটা হয়? তো ম্যাথের টিউশন পড়াচ্ছি স্যার, তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে কোন স্তর পড়াচ্ছেন, মানে কোন লেভেল অব্দি পড়াচ্ছ, 9, 10, 11, 12 কোন অব্দি। এবার তুমি যেমন বলবে প্রশ্ন কিন্তু সেরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জায়গাটাই আমি ফেসেছিলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে এটাই। হ্যাঁ, তখন আমি প্রথম যে ইন্টারভিউতে যাই তখন আমি বলে দিয়েছিলাম আমি 12 অব্দি পড়াচ্ছি, আর 12 অব্দি পড়াতে ওরা উল্টো পাল্টা কোশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে। সেই কোশ্চেনের উত্তর আমি তখন দিতে পারিনি। তো স্বাভাবিক, আমি তারপর থেকে শিখেছি, না এবার থেকে আমি বলবো 8 অব্দি পড়াই, 9 অব্দি পড়াই, বাস এবার থেকে আমি 8, 9 অব্দি পড়াই, আর আমাকে ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করে তারপরের বারে, ঠিক আছে। তো সেই কারণে আমি একটু সবাইকে বলি যে লো প্রোফাইলটা মেনটেন করে থাকলে তাহলে ভালো হবে, ঠিক আছে। তুমি যদি বলে দাও যে আমি এখন কলেজে গ্র্যাজুয়েশন পড়াই, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন থেকে প্রশ্ন করবে, কারণ তুমি তার কম্পিটিটর হয়ে গেলে না। তুমি কলেজে গ্র্যাজুয়েশন পড়াচ্ছ আর সে প্রফেসর, সেও কলেজে গ্র্যাজুয়েশন পড়ায়, তুমি তার কম্পিটিটর হয়ে তার সামনে বসে রয়েছো, সে তোমাকে একটু চাটার চেষ্টা করবেই, ঠিক আছে। তাই খুব বুঝে শুনে এই স্তরটা বলবে, যখন নিজের কনফিডেন্স থাকবে তখনই। এটা ছিল আমাদের বেসিক, যেগুলো আউট অফ ট্র্যাক কোশ্চেন হয়, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা কি জানলাম, প্রথমত 3 ধরনের প্রশ্ন এখানে আসে। একটা হচ্ছে আমাদের যে বর্তমান পেশা সেটা দেখলাম, একটা হচ্ছে নাম, বাড়ির ঠিকানা, এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আর একটা হচ্ছে বর্তমান পেশায়, যে এই 3টে জায়গা, প্রথমটা হচ্ছে নাম, নিজের নাম, কলেজের নাম, এইসব নাম, তারপরে বাড়ির ঠিকানা, আর একটা হচ্ছে বর্তমান পেশা। এই 3টে জায়গা থেকে আউট অফ ট্র্যাক কোশ্চেন হতে পারে। এছাড়া কোন কোন বিষয়ে প্রশ্ন আসতে পারে, আমরা ধীরে ধীরে একটা একটা করে টপিকে আলোচনা করে দেব, কোন কোন প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আসতে পারে। আবারও বলছি, এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি দিতে না পারো তাহলে এরকম ভেবে নিও না যে তুমি উত্তর দিতে পারছো না মানে এটা তোমার নেগেটিভ ভাবে ধরা হচ্ছে, ঠিক। ডেমোর কোশ্চেনের উত্তর দিতে না পারলে নেগেটিভ, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে নেগেটিভ না, বাট উত্তর দিতে পারলে পজিটিভ। যত তুমি উত্তর দিতে পারবে তত এগিয়ে যাবে। পরীক্ষায় দেখবে মার্কস যখন আসবে তখন দেখবে কেউ 19 পেয়েছে, মানে 3-4 জনই হয়তো 19 করে দিয়েছে, বা 3 জনে 19 করে দিয়েছে, আবার কেউ দেখবে 17 পাচ্ছে। তো বলে আমিও তো সব উত্তর দিয়েছি, কয়েকটা পারিনি, ও বলছে আমিও তো সব উত্তর দিয়েছি, কয়েকটা পারিনি। তাহলে মার্কসটা ফারাক হলো কেন? দেখতে হবে পারিনি কোনগুলো, মানে সব প্রশ্নের ওয়েটেজ তো সমান না, তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছো তো, সব জিনিসের ওয়েটেজ কি সমান হয়? সব জিনিসের ওয়েটেজ সমান না। তো এই ওয়েটেজগুলো, এই প্রশ্নগুলোর ওয়েটেজ কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না যতটা ডেমোর। ডেমো থেকে যদি না পারো, আমি একটা কোশ্চেন পারিনি, কোত্থেকে পারিনি, ডেমো থেকে, আমার মার্কস কম হবে।
আমি একটা কোশ্চেন পারিনি, কোত্থেকে পারিনি, আউট অফ ট্র্যাক কোশ্চেন জিজ্ঞেস করেছিল, আমাকে সমাজ জিজ্ঞেস করেছিল, আমার নামের পারিনি, মার্কস অতটা কম হবে না। ঠিক, তাই ডেমো ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যার যা বলছেন সমস্ত কোশ্চেনগুলো পড়বে, আর এইগুলো সম্পর্কে আমরা বলবো। এছাড়া এই জিনিসটার উপরে যদি কারোর কোনো কোশ্চেন্স থাকে তারা আমাকে জিজ্ঞেস করতে পারো, লিখে জিজ্ঞেস করতে পারো, বা যদি এরকম মাইক অন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদেরকে আমার যে 3বার আমি ইন্টারভিউ দিয়েছি 3 জায়গাতে, তো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি। আমার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পরীক্ষা দিয়েছি সেখানের ইন্টারভিউ বা স্কুলের ইন্টারভিউ সবই দিয়েছি, তো আমি শেয়ার করতে পারি তোমাদেরকে আমার মতন করে। আর এর ব্যাপারটা কি বলো তো, আমি যাই করি, যাই তোমাদেরকে বলি, স্যার যা বলুক বা অন্য প্রফেসর তোমাদেরকে যা বলুক, এগুলো সবই কিন্তু টিপস, এগুলো নলেজ না, এগুলো নলেজ না। কারণ আমি যদি বলি 2+3=5, এটা নলেজ, ঠিক, এটা নলেজ। কিন্তু আমি যেগুলো তোমাকে বলবো এগুলো সব টিপস। তুমি ওখানে বসে থাকবে, 3জন কি 4জন লোক তোমার সামনে থাকবে, ঠিক আছে, 3জন কি 4জন লোক তোমার সামনে থাকবে, সেই 3-4জন লোক তোমার সামনে তোমাকে যখন কোশ্চেন করবে, উত্তরটা তুমি কি দেবে, একদম সেই মুহূর্তের ডিসিশন, তোমার ডিসিশন। এগুলো তোমাকে তৈরি করতে পারে, টিপস হিসাবে হেল্প করতে পারে, কিন্তু তুমি তোমার মানসিকতা মন অনুযায়ী উত্তর দেবে, এটাই ঠিক। তাই রিটিন পরীক্ষাতে তুমি তোমার এই যে জিনিসটা এইটা দিয়েছো, এখানে তোমাকে শেখানো হয়েছে, তুমি শিখেছো, রপ্ত করেছো, সেখানে তুমিও দিয়েছো, কিন্তু এগুলো রপ্ত করেছো। আর ইন্টারভিউতে তুমি তোমার চরিত্র অনুযায়ী উত্তর দেবে, এটাই ইন্টারভিউর নিয়ম। আমি যাই শেখাই, আমরা যাই শিখিয়ে যাচ্ছি কেন, তুমি দেখবে পরীক্ষার ওখানে তোমার কিছু মনে থাকবে না। মানে আমি বলছি, আমাকে ইন্টারভিউতে বলেছিল না যে দেখো ইন্টারভিউতে গেলে না এরকম করে আসছি স্যার বলে ঢুকতে হয়, তারপরে ঢুকে সেখানে নম্রভাবে বসবো স্যার বলে বসতে হয়, তারপরে হ্যাঁ স্যার এটা বলতে হয় ওটা বলতে হয়, হাত হাতের উপর রাখতে হয়, এই দিকে রাখা চলবে না, এই দিকে রাখা চলবে না, এই দিকে বসতে হবে, ক্রস লেগ করে বসা চলবে না, অনেক কিছু জিনিস আমাকে বুঝিয়েছিল। ঠিক, এবং আসার যখন বেরিয়ে আসছে ইন্টারভিউতে থ্যাংক ইউ স্যার এটা বলতে হবে, এরকম বলেছিল। তো আমিও সেরকম তৈরি হয়ে গেছিলাম, মনে মনে এটা করবো এটা করবো এটা করবো এটা করবো, কালো জিলে ভালো ছিলে কালো জিলে ভালো ছিলে, এরকম করতে 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 গেছি। তো যাকে সেখানে গিয়ে সব ভুলে গেছি, মানে আমার মনেই নেই যে আমাকে কি করতে হবে, এই করতে হবে। আমি গিয়ে বসেছি, বসার পরে ওরা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ওরা হাসতে হাসতে কোশ্চেন জিজ্ঞেস করছে, রিল্যাক্স মোডে আছে, আর আমি তো টেন্সড, আমি উত্তর দিয়ে চলেছি। একটু পরে আমি ফ্রি হলাম, ওরা কোশ্চেন করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে কোশ্চেন। তো তারপরে যখন হলো আমি আনসার দিতে যদি পারলাম না শেষে দুটো কোশ্চেন্স, তখন ওরা আমাকে বলছে রিল্যাক্স তুমি অনেক আনসার দিয়েছো, কিন্তু আমার মনটা এত খারাপ হয়ে গেল যে আমি দিলাম না এই কোশ্চেনটা, বলে আমি নিজেই বেরিয়ে চলে এলাম। মানে যে থ্যাংক ইউ বলে আসতে হবে স্যার, আসছি বলে আসতে হবে স্যার, আমার মাথাতেই নেই। ঠিক, তো এরকম হতে পারে কারোর সাথে, তো মাথাতেই হয়তো তোমার সেই মুহূর্তে নেই। টিউশন না পড়িয়ে কম্পিটিটিভের জন্য বাড়িতে প্রিপারেশন নিয়েছি, সেখানে কেমন কি কোশ্চেন হবে একটু বলুন স্যার। ঠিক আছে, তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও এবং যদি তুমি টিউশনের সঙ্গে যুক্ত না থেকে থাকো, তুমি সেটাই বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে যাবে না। তুমি পরিষ্কার ডাইরেক্টলি এটাই বলবে, স্যার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন রকম প্রিপারেশন নিচ্ছি, আমি অন্য কিছু এখন করছি না। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি এটাই বলবে, যেটা করছো সেটাই বলবে। ঠিক আছে, তাহলে তোমার তুমি যদি নিজের থেকে বানিয়ে কিছু বলতে যাও যে আমি এখন অন্য কিছু করছি বা, তাহলে এমন হয়তো প্রশ্ন করবে তুমি উত্তর দিতে নাও পারো। তাই যেটা হয়েছে ডিরেক্টলি সেটাই বলবে, এবং এই সহজ সরলতা কিন্তু ওনারা পছন্দ করবেন, যে কোনো ব্যক্তি পছন্দ করবেন, তোমার সিনিয়র যে কোনো ব্যক্তি তোমার সরলতাকে পছন্দ করবে। হ্যাঁ, তুমি যত প্যাঁচ দিতে যাবে কথাবার্তায় মুশকিল হয়ে যাবে। ঠিক, তো সেই কারণেই বলি যে এই যে আমরা এক্সাম হলে যাচ্ছি, হ্যাঁ ওকে স্যার ঠিক আছে, এই যে আমরা এক্সাম হলে যখন যাচ্ছি তখন আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেকে বলে দিয়ে যায়, অনেক কিছু মেনটেন করতে হয়। তুমি জানবে মেনটেন করতে পারলে ভালো, যদি মেনটেন করতে না পারো তাহলেও কিন্তু বিরাট কিছু ফারাক পড়বে না। আমি শুধু এই জন্য বলেছিলাম, ফার্স্ট লাইনেই বলেছিলাম যে তোমার ইন্টারভিউটা কে নিচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার ইন্টারভিউ নেবে একজন কলেজের প্রফেসর, 3জন 4জন বোর্ডে মেম্বার থাকবে, বলছি, হ্যাঁ, তো 3-4জন তোমার বোর্ডের মেম্বার থাকবে। সেই 3-4জন বোর্ডের মেম্বারের মধ্যে তুমি দেখবে একজন হয়তো বা দুজন ম্যাথামেটিক্সের থাকবে, একজন হয়তো অন্য সাবজেক্টের থাকবে, বা বিএড কলেজের কোনো প্রফেসর থাকবেন, এরকম থাকতে পারে। ম্যাথস থাকতে পারে, বা বিএড কলেজের কোনো প্রফেসর থাকতে পারে। বিএড কলেজের প্রফেসর মানে তিনি শিক্ষার ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করে দেবো যে কি কি ধরনের প্রশ্ন করতে পারে। তো যাই হোক, তো এনারা কিন্তু খুব একটা বেশি তোমার এই যে পোশাক আশাক সাজগোজ এগুলো কিন্তু খুব একটা বেশি অ্যাকসেপ্ট করবে না, নেবে না। ঠিক, কোনো প্রফিট পাওয়া যাবে না ওতে। ঠিক আছে,
সালোয়ার পড়লে প্রবলেম হবে না, না কোনো সালোয়ার পড়লে প্রবলেম হবে না স্যার। আমি 11-12-এর ইন্টারভিউতে দিতে গিয়ে আমিও স্যার থ্যাংক ইউ বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা হয়, প্রত্যেকেই ভুলে যায়। কারণ তুমি ইন্টারভিউতে এত ডুবে যাবে, সেই মুহূর্তে তোমার এই ছোটখাটো জিনিসগুলো আসবে না। আফটার অল তুমিও তো সেই ম্যাথসের স্টুডেন্ট না, মানে তুমিও ম্যাথসেরই টিচার। তোমার কাছে থ্যাংক ইউ বললে, তারপরে ওয়েলকাম, এই জিনিসগুলো তোমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হয়নি কোনোদিন জীবনে। হয়েছে কি? হয়নি। আমি বলেছি না, ম্যাথসের সায়েন্সের টিচাররা পোশাক আশাক, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট এইসব ভালো করে বলতে পারে না, কিন্তু তারা অঙ্কটা করতে পারবে, ওইটাই পারবে তারা। আর সেই জন্যই গোটা স্কুল তাদের ভয়ে কাঁপবে, ঠিক আছে? চিন্তা নেই, ওর জন্য কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ বলতে ভুলে গেলে কোনো প্রবলেম হবে না। মেয়েদের ক্ষেত্রে সালোয়ার পড়লে প্রবলেম, দেখো মেয়েদের ক্ষেত্রে না সালোয়ার পড়লে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। মানে আহ, খুব যদি রাগী বা অন্য ধরনের কোনো টিচার যদি না হয়, তাহলে কিন্তু খুব ট্র্যাডিশনাল, খুব এরকম ধরনের অর্থোডক্স টাইপের গোঁড়া টিচার যদি না হয়, তাহলে কোনো সমস্যা নেই। হুম। তবে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে শাড়ি পরে যেও, যদি সুযোগ থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে শাড়ি পরে যাওয়া ভালো। আর না হলে যদি মনে হয় যে না আমি সালোয়ারে বেশি কমফোর্টেবল, দেন গো ফর সালোয়ার, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। ছেলেদের যেমন যে একটু হালকা পোশাক পরে যাওয়া ভালো, কিন্তু কেউ যদি মনে করে যে আমি হালকা পোশাকের থেকে আমি সুন্দর লাগি একটু ডিপ কালারের পোশাকে, তো ডিপ কালারের পোশাক পরে যাও, নো প্রবলেম, কিচ্ছু প্রবলেম নেই তাতে। কেউ তোমাকে বলবে না এই তুমি পোশাকটা কেন পরেছো সেই জন্য তোমার 1 নাম্বার কম, নেভার, হবেই না। কর্পোরেট সেক্টরে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বেসিক যে প্রবলেমগুলো, সেগুলো আমি বললাম, ঠিক আছে? মানে বেসিক যে কোশ্চেন্সগুলো যে জায়গা থেকে হয় সেগুলো বললাম। এরপরে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় সেগুলো আমি একটু ছোট্ট করে বলে দিই। তোমরা যদি প্রশ্ন থাকে তোমরা লিখতে থাকো, আমি প্রশ্নগুলো বলতে থাকি যে কোন জায়গা থেকে তোমাকে কোশ্চেন্সটা করবে। দেখো আমি আগেই বলছি যে 3-4 জন যে মেম্বার থাকবে বোর্ডের, যে 3-4 জন মেম্বার থাকবে, সেই 3-4 জনের মধ্যে একজন হয়তো ম্যাথসের টিচার থাকবে, দুজন ম্যাথমেটিক্সের টিচার থাকবে, বাকিরা হচ্ছে বিএড পড়ায়, তাদের থাকতে পারে, বা অন্য কোনো সাবজেক্টের থাকতে পারে, ইউনিভার্সিটির কোনো প্রফেসর হতে পারে, হ্যাঁ, পার্টির লোক হতে পারে, মানে পলিটিক্যাল পার্টির যারা নেতা, মানে নেতা না, তারা প্রফেসর নেতা আর কি, ঠিক আছে? প্রফেসরদের সংগঠনের নেতা তারা হতে পারে, অনেক কিছু হতে পারে, যে কেউ থাকতে পারে। তো ম্যাথসের যারা আছে তারা তোমাকে ম্যাথসে জর্জরিত করবে, ডেমো 100%। আর যিনি বিএডে আছেন তিনি তোমাকে প্রশ্ন করতে পারেন এডুকেশনের ওপরে, এডুকেশন বা ক্লাসরুম সিচুয়েশন যেটাকে বলি আমরা, ক্লাসরুম সিচুয়েশন মানে কিরকম হয়, যে হাউস ওয়াইফ মাদার বললে প্রবলেম হবে না, না প্রবলেম আবার হয়, এগুলোই কোনো প্রবলেম হবে না। তুমি যেটা করো সেটা তুমি বলবে, বরং তুমি যদি হাউস ওয়াইফ বা প্রবলেম মাদার বলো যে আমি এখন মানে এমনি বাড়িতেই থাকি, তো তারা তোমাকে সেরকম ধরনের কি সহানুভূতির সঙ্গেই প্রশ্ন করবে, সহানুভূতি না মানে তোমাকে সেই গ্রেডেরই কোশ্চেন করবে যে ঠিক আছে হতে পারে এর অতটা প্র্যাকটিসের মধ্যে নেই, লড়াইটাকে সম্মানই দেবে, ঠিক আছে? বাড়ির কাজ করে চাকরি করতে পাওয়া মুখের কথা না, ঠিক আছে? তো যাই হোক, এই যে বিএড কলেজের যিনি প্রফেসর থাকবেন তিনি মেনলি এডুকেশন এবং ক্লাসরুম সিচুয়েশনের উপর তোমাকে প্রশ্ন দেবে। ক্লাসরুম সিচুয়েশনের উপর কোশ্চেন কিরকম হয় সেগুলো আমরা একটু ছোট্ট করে ডিসকাস করি, পরে আমরা এটাকে একদম ডিটেলসে কোশ্চেন ওয়াইজ বোর্ডে প্রোভাইড করে দেবো তোমাদেরকে এক্সামের আগেই, যে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, সেখানে স্ট্যান্ডার্ড উত্তর কি হতে পারে, এবং তুমিও উত্তরটা তোমার মতন করে দিতে পারো। সেটাতে আমরা বলতে পারি যে উত্তরটা ঠিক হবে বা এই উত্তর ধরে ঠিক অ্যাপ্রোচটা ঠিক কিনা, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? তো প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লাসরুম সিচুয়েশনের উপর কোশ্চেন। ক্লাসরুম সিচুয়েশন কিরকম হতে পারে, যে তুমি ধরো ডেমো দিয়েছো একটা জিওমেট্রির কোনো জিনিসের উপরে, বা তুমি ডেমো দিয়েছো মেনসুরেশনের উপরে, ঠিক? তাহলে তোমাকে এটা বলতে পারে যে আপনি এই জিনিসটাকে স্কুলের সমস্ত বাচ্চাকে কি করে বোঝাবেন। না এরকম আছে যে স্টুডেন্টরা কোনোদিন ম্যাথ পড়েনি বা ম্যাথে আগ্রহী না, ম্যাথে খুব কম নাম্বার পায়, এরকম হয়েছে কি 30 পেয়ে পাস করে এসেছে, কি ফেলই করেছে, ডি পেয়ে পাস করে এসেছে, তাকে আপনি এই জিনিসটা বোঝাবেন কি করে? বা এই জিনিসটা কি তার জানা খুব জরুরি, যে আপনি হয়তো দেখাচ্ছেন যে একটা, ধরুন আমি নর্মাল বলছি, একটা রাইট সার্কুলার কোন আছে, এই রাইট সার্কুলার কোনের যে সারফেস এরিয়া আছে, এই সারফেস এরিয়াটাকে আপনি দেখাচ্ছেন ইট ইজ ইকুয়াল টু একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এরকম করে দেখাচ্ছেন। তো প্রশ্ন আপনাকে করতেই পারে, মানে তোমাকে প্রশ্ন করতেই পারে যে আপনি যে এটা দেখাচ্ছেন একটা ক্লাসরুম সিচুয়েশন, যে এটা ক্লাসের একটা বাচ্চা, যে বাচ্চাটা জাস্ট পাস করছে,
ম্যাথসের সম্পর্কে তার আগ্রহ নেই, তার কাছে এটা কতটা জরুরি, আপনি তার জন্য এটা কিভাবে মডিফাইড করবেন জিনিসটাকে। ঠিক, এই যে থিওরিটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো ছেলেদের খুব কাজে লাগবে, কিন্তু যারা হচ্ছে নর্মাল পাস করছে, জাস্ট ম্যাথটাকে পাস করার জন্য রয়েছে, তাকে আপনি ম্যাথটা কিভাবে দেবেন, এটা ক্লাসরুম সিচুয়েশন, টিপিক্যাল কোশ্চেন একটা। ঠিক, হ্যাঁ, এরকম প্রচুর ছেলে আছে যাদেরকে আপনি ম্যাথটা কিভাবে শেখাবো, এটা গুরুত্বপূর্ণ। সব জিনিস কি শেখাবো? ম্যাথ এমনই একটা জিনিস, আমাদের ক্লাস 10 অবধি আমরা যে ম্যাথটা শিখি সেইটা হচ্ছে ফলিত, মানে হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ, তাই না? সমস্ত জিনিস হচ্ছে অ্যাপ্লাইড, কিছু না কিছু জায়গায় এটাকে অ্যাপ্লাই করা হয়, হয় সেটাকে হায়ার এডুকেশনে অ্যাপ্লাই করা হয়, আর না হলে সেটা ডেলি লাইফে অ্যাপ্লাই করা হয়। ঠিক, তাই যদি কোনো স্টুডেন্টকে এরকম হয় যে থিওরিটা বোঝানো যাচ্ছে না, আমি তার অ্যাপ্লিকেশনটা বোঝানোর চেষ্টা করব, কি তার অ্যাপ্লিকেশন সেইটা বোঝানোর চেষ্টা করব। ঠিক, যে কোনো ক্ষেত্রে ডেমো দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রথমে যদি আমি তার অ্যাপ্লিকেশনটা থেকে শুরু করি, যে আজকে আমি তোমাদের পড়াবো কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা না বলে যদি আমি তাকে একটা সিনারিও দিই, ঠিক, তো সিনারিওটা দিলাম, এরকম একটা সিচুয়েশন দিলাম, সেই সিচুয়েশনে এটা কিভাবে ক্যালকুলেট করব। সো আমি ম্যাথটা শিখি এই কারণে, আমার যে ডেলি লাইফের প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য। ম্যাথ শিখে ম্যাথের বড় পণ্ডিত হওয়ার জন্য ছেলেরা ম্যাথ শেখে না। তো ডেলি লাইফের যে প্রবলেমটা, সেই সিনারিওটাকে যদি তুমি ডেমোর প্রথমে দিতে পারো, ডেমোটা তোমার আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, যে কোনো ডেমো। ঠিক, আর ঠিক এই জিনিসটাই তোমাকে জিজ্ঞেস করবে যে ক্লাসরুম সিচুয়েশনে যে কোনো স্টুডেন্ট যদি এরকম হয়, সেই স্টুডেন্ট জাস্ট পাস করেছে, তাকে আপনি এটা শেখাবেন কি করে। ঠিক, এমনি ম্যাথ টিচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর টিচার, স্বাভাবিকভাবে তোমরাও পড়েছো, আমরাও পড়েছি, সবাই জানে যে ম্যাথসের মধ্যে যেহেতু রসকস কম হয়, আর টিচারও বুঝিয়ে 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 ক্লান্ত হয়ে ফেড আপ হয়ে যায়। হ্যাঁ, যে প্রতিদিনই বোঝাচ্ছে একটা করে ফর্মুলা, ছেলেরা করে আসছে না, আর সে ফেড আপ হয়ে যাচ্ছে, ফার্স্টেশনে ভুগছে, ধর এদের কিছু হবে না, ধর কিছু হবে না, সেও করতে 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 কেমন একটা রসকসহীন ব্যক্তি হয়ে যায়। রেসপন্স নেই না, রেসপন্স না থাকলে রসকসহীন ব্যক্তি হয়ে যায়। তো স্বাভাবিকভাবে তোমাকে ক্লাসরুম সিচুয়েশনে প্রশ্ন করবে যে স্টুডেন্টরা আপনাকে দেখেই ভয় পায়, স্টুডেন্টরা আপনাকে দেখেই ভয় পায়, তো আপনি তাদেরকে এটা পড়াবেন কি করে? আপনি একটা জটিল বিষয় পড়াচ্ছেন, খুব ভালো করে নিজে বুঝতে পেরেছেন, ভেরি গুড, কোনো ব্যাপার নেই, এবং খুব ভালো করে পড়াতেও পারেন আপনি, এটাও ঠিক আছে, কিন্তু স্কুলের বাচ্চাদেরকে যারা আপনাকে দেখেই ভয় পায়, আপনি পড়াবেন কি করে? তাহলে প্রথম ড্রব্যাক হচ্ছে, আমাকে দেখেই ভয় পায় এই ইমেজটা আমার তৈরি করলে হবে না, কারণ এখন শিক্ষক আর লেকচার দেওয়ার জায়গায় নেই, এখন শিক্ষক হচ্ছে সহযোগী শিক্ষক, তাই তো বিএডে পড়েছো, সহযোগী শিক্ষা। হ্যাঁ, মানে আমি তোমাদের বন্ধু, চলো কোশ্চেন আনসার মেথডের মধ্যে দিয়ে পড়াতে হবে, লেকচার মেথডের মধ্যে দিয়ে পড়ালে হবে না। ঠিক আছে, তাই এইটা প্রথমেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি আমি ভয়ের টিচার, এইটা আমি কোনোদিনই করব না, আমি ভয়ের টিচার কোনোদিনই করব না। আমি তাকে সুযোগ দেব, আরো বলার সুযোগ দেব, ভুল করার সুযোগ দেব, আরো বেশি ভুল কর, ভুল তো করবি, আমিও তো ভুল করেছি। আমি কি পরীক্ষায় ক্লাস 5-এ 100-কে 100 পেয়েছিলাম? 70 পেয়েছিলাম, 30 পাইনি, তো কি হয়েছে? ভুল করেই তো হয়েছে। আজকে 100-কে 100 পাবো, ব্রেন ম্যাচিওর হয়েছে, পাবো। তো আমি প্রথমে সেই জায়গা থেকেই বেরিয়ে আসবো যে জায়গাটায় আমাকে দেখেই সে ভয় পাবে, এটা প্রথম উত্তর। নেক্সট হচ্ছে, তোমাকে সেই সিচুয়েশনটা বুঝতে হবে যে কোনটা আমি বোঝাতে যাচ্ছি, এবং তার অ্যাপ্লাইড দিকটা আমি তাকে বোঝাবো। সেই জন্য আমি তাকে হাতে দিয়ে বোঝাতে পারি, বিভিন্ন ফিগার তাকে দিতে পারি, আর যদি জটিল কোনো অ্যালজেব্রিক প্রবলেম হয়, সেইটার আমি বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি যে এইটা তুই কি করে সলভ করবি, এই ধরনের প্রবলেমে পড়ে গেলে কি করে করবি। বিশেষ করে টাকা পয়সার উদাহরণ দিলে স্টুডেন্টরা খুব ভালো ভাবে নেয়। ঠিক আছে, এমনি কাউকে যদি বলো 5/2 কত হবে বল দেখি, অনেক ছেলে 10-এ পরীক্ষা দিচ্ছে, বলতে পারবে না। 5-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলতে পারবে না, কিন্তু বলো 5 টাকাকে 2 ভাগ করতে হবে দুজনের মধ্যে, বলবে 2.5 টাকা করে, বলবেই, কারণ টাকা পয়সার ব্যাপার সবাই বোঝে। ঠিক আছে, তো এইরকম গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে আমাকে বোঝাতে হবে। তো এই ধরনের ক্লাসরুম সিচুয়েশন আসবে, ধীরে ধীরে আমি ডিসকাস করে দেব। নেক্সট আর কি করতে পারে? আর করতে পারে বিভিন্ন টিএলএম নিয়ে প্রশ্ন করতে পারে, যে কি ধরনের টিএলএম আপনি ইউজ করবেন বা তুমি ইউজ করবে এই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য। মানে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি না আমরা, যে এইটার মাধ্যমে ওকে বুঝতে সুবিধা হবে ওর। ঠিক আছে, কোনো ধরনের জিওমেট্রিক্যাল ফিগার যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা বোঝাতে পারি। ঠিক আছে, তো সেইগুলোতে কি ধরনের, যেগুলো আশেপাশে আমাদের কাছে আছে সেরকম টিএলএম, সেইগুলো কোন জায়গায় কি লাগে
সেটা খুব ভালোভাবে পড়ে যেতে হবে। যখন ডেমো দেবেন আপনি, যখন ডেমো দেবে তুমি, সেই ডেমোতে কিন্তু আমি দিয়েছি হয়তো কোনোভাবে সিলিন্ডারের উপর দিয়েছি বা কোণের উপর দিয়েছি, তো আমাকে কোন রিলেটেড অনেক এক্সাম্পল আমাকে জেনে যেতে হবে, এবং সেই এক্সাম্পলগুলো জেনে যেতে হবে যেগুলো সে ছুঁয়ে দেখতে পারবে, তার কাছে অ্যাভেলেবেল জিনিস আছে। আমি কোন দিয়ে দিলাম, কোন দিয়ে বললাম মন্দিরের চূড়া, মন্দিরের চূড়ায় কে উঠবে ও দেখতে যাবে, হাত দিয়ে দেখতে হবে, সেরকম জিনিস দিতে হবে, ঠিক আছে। যে অন্ধ দৃষ্টিহীন আছে, দৃষ্টিহীনকে কিভাবে পড়াবে, এরকম প্রশ্ন করতে পারে। তো আমি কি মন্দিরের চূড়ায় তুলবো তাকে, যে মন্দিরের চূড়ায় উঠে দেখে এসো? এটা হয় না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এইটা কোশ্চেন করতে পারে কে, যিনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে থাকবেন, তিনি এই প্রশ্নগুলো করতে পারেন। এক হচ্ছে ক্লাসরুম সিচুয়েশন কি করে হ্যান্ডেল করবেন, বাচ্চারা অনেক সময় চেঁচাচ্ছে, তাদের আগ্রহ নেই, আপনাকে কোনো মতে যেটা দেওয়া উচিত না, সেটা হচ্ছে অঙ্কের পিরিয়ড লাস্ট পিরিয়ডে দিয়েছেন, দেওয়া উচিত না। কিন্তু স্কুলের এমন ওরিয়েন্টেশন, এমন অবস্থা যে আপনাকে শেষ পিরিয়ডে অঙ্কের ক্লাস দেওয়া হয়েছে, তো আপনি এই ক্লাসটা কি করে হ্যান্ডেল করবেন, প্রশ্ন করতে পারে। কি করে হ্যান্ডেল করা যাবে? শেষ পিরিয়ডে তো অঙ্ক স্বাভাবিকভাবে কেউ পড়বে না, তো কি করে হ্যান্ডেল করা যেতে পারে? তো সেখানে কিন্তু অঙ্কের থিওরি পড়াতে গেলে হবে না, সিলেবাসের অঙ্ক পড়াতে গেলেও হবে না, একদম। ওখানে যদি অঙ্ক পড়াতে যাই, ছেলেরা শুনবেই না, উপরন্ত ছেলেরা বিরক্ত হবে এবং মাস্টারের প্রতি রেগে যাবে। কারণ একটা ছেলের ব্রেন এতক্ষণ ধরে যদি এই সব জিনিস পড়তো, সারাদিন ধরে পড়তে থাকে, তাকে শেষ পিরিয়ডে অঙ্ক দেওয়াই যায় না। কিন্তু অ্যাজ এ সিচুয়েশন আপনাকে শেষ পিরিয়ডে অঙ্ক দেওয়া হয়েছে, তো হাউ ক্যান ইউ হ্যান্ডেল ইট, বলতে পারবেন? কেউ বলো দেখি যে কি করে করতে পারবে এটা, এই সিচুয়েশনটা। কেউ একজন, যে শেষ পিরিয়ডে অঙ্ক দেওয়া হয়েছে, ক্লাস, স্কুলের কোনো অপশন ছিল না, আপনাকে দেওয়া হয়েছে, তা আপনি কি করবেন? শেষ পিরিয়ডে এমনি ছেলেরা বিরক্ত হয়ে থাকে, তো আমি নতুন জিনিস শুরু না করে পুরোনো গুলো যেমন ছেলে ক্লাসে হোমওয়ার্ক দিতে পারি, কাজ করতে ক্লাসে। মানে মূল্যায়ন করবেন, তাই তো? হুম। হ্যাঁ, মানে মূল্যায়ন করতে পারে, একটা অপশন হচ্ছে মূল্যায়ন করতে পারে, একটা ভালো উত্তর, খারাপ না। যে আমি মূল্যায়ন করতে পারি, পুরনো কোনো জিনিস আছে সেই জিনিসগুলোর উপর মূল্যায়ন করতে পারি। আর ছেলেরা যদি উত্তর দিতে পারে, আর স্টুডেন্টরা যদি উত্তর দিতে পারে, তাদের একটা আগ্রহ তৈরি হয়, এইটা একটা উত্তর হতে পারে, ঠিক আছে, একটা মূল্যায়ন হতে পারে উত্তর। আর একটা কি হতে পারে দেখি? ইভ্যালুয়েশন। সহজ কোনো টপিক শুরু করতে পারি। সহজ কোনো টপিক যদি শুরু করেন তাহলে মুশকিল আপনার আছে। সহজ কোনো টপিক যদি শুরু করেন, সহজ টপিক আপনি নাও পেতে পারেন, এরকম তো হতে পারে যে সহজ টপিক নেই। হ্যাঁ, এমনটা হবে। হ্যাঁ, আর যদি আপনাকে রেগুলার ক্লাস দেওয়া হয়, সেটা এরকম হলো যে আপনাকে কোনো প্রভিশনাল ক্লাসে পাঠানো হলো, নো প্রবলেম, আপনি প্রভিশনাল ক্লাসে গিয়ে ছেলেদের সঙ্গে বোঝালেন বিভিন্ন জিনিস, এই গাছে 3টে পাখি, ওই গাছে 4টে পাখি, তো একসঙ্গে উড়ে এলো, মোট কতগুলো হলো, এরকম বহু উদাহরণ আপনি দিতে পারেন প্রভিশনাল ক্লাসে। বাট স্কুলের এমন এটাও হতে পারে না যে প্রথমে গিয়ে গিয়ে বাচ্চাদের সঙ্গে আগে মিশতে হবে, তারপরে উম গিয়ে গিয়ে শুরু করতে হবে না, ওদের আগে ইন্টারেস্টটা জন্মাতে হবে, ওদের মধ্যে আগ্রহটা আনতে হবে, তারপরে একটু একটু করে ঢুকতে হবে, ঠিক গিয়ে ঠিক গিয়ে ক্লাস শুরু করা চলবে না। ঠিক ঠিক ম্যাথমেটিক্সের উপর কোনো কুইজ করা যেতে পারে? ম্যাথমেটিক্সের ওপর কুইজ, ওইটা এক ধরনের মূল্যায়ন, ঠিক আছে, মানে যেটা বলছি ম্যাথমেটিক্সের ওপর কুইজ, ঠিক আছে, বা ওদেরকে বোর্ডে তুলে এনে যেগুলো করা, প্রত্যেকটাই উত্তর হতে পারে যে স্টুডেন্টকে বলে দেওয়া, এই তুই আইতো বোর্ডে এসে করতো, যখনই সে বোর্ডে এসে করবে তখনই হতে পারে। তো এগুলোকে যখন আমরা স্যারেদেরকে বলবো ইন্টারভিউ বোর্ডে, তখন আমরা এরকম করে বলতে পারি যে আমরা বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি সেখানে অবলম্বন করতে পারি। কখনো স্টুডেন্টদেরকে খাতায় কিছু অঙ্ক কষতে দিতে পারি, পুরনো যেগুলো করে এসেছে তারা, বা এরকম করতে পারি তাদেরকে বোর্ডে ডাকতে পারি, বোর্ডে ডেকে একজনকে দিয়ে আমি কোনো ডেমনস্ট্রেশন করাতে পারি, বা কোনো পুরনো জিনিসের উপর মূল্যায়ন যেগুলো হয় সেই রকম একটা অঙ্ক করতে দিলাম। তো একজন স্টুডেন্ট যদি বোর্ডে অঙ্ক করে, সমস্ত স্টুডেন্টের কনসেন্ট্রেশন কিন্তু চলে যায়। একজন টিচার যদি করে অঙ্ক বোর্ডে, তো টিচার অঙ্ক বোর্ডে করলে স্টুডেন্টদের কিন্তু কনসেন্ট্রেশন বোর্ডে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, নাও থাকতে পারে, পিছনে কেউ বল ছুটতে পারে, খেলতেও পারে। কিন্তু যদি একজন স্টুডেন্ট বোর্ডে অঙ্ক করে আর টিচার যদি মাঝখানে দাঁড়িয়ে থাকে, পেছনে কারোর ক্ষমতা নেই বল নিয়ে ছোড়াছুড়ি করা, মানে কাগজের তাল পাকিয়ে বল করার কোনো সাহস হবে না, তাহলে কি করবে, সবাই বোর্ডে দেখবে। আর সবচেয়ে একটা ভয় টেনশন কাজ করে তখন, যে এই আমাকে ডাকতে পারে এক্ষুনি, আমাকে ডাকতে পারে এক্ষুনি, তখন স্টুডেন্টরা কি করে, কনসেন্ট্রেশন তাদের চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এই যে মূল্যায়ন পদ্ধতি, এটা একটা ভালো পদ্ধতি। যেটা একজন বললে যে সহজ টপিক আমি শুরু করতে পারি, সহজ টপিক আমি শুরু করতে পারি যদি আমার কাছে টপিক অ্যাভেলেবেল থাকে।
হঠাৎ করে আমি একটা টপিক শুরু করে দিলাম যেটা আমি পরবর্তীকালে আমার আর পরে করার জায়গা থাকবে না, সেটা অনেক সময় হয় না। বা এটা একজন যেটা বললে সেটাও একটা ঠিক কথা, যে আমি একটু স্লো মোডে চালাতে শুরু করলাম, প্রথমে একটু তাদের সঙ্গে সারাদিনে কি হয়েছে একটু গল্প করলাম, গল্প করে গেলাম, সেক্ষেত্রে আমার টাইমটা হয়তো কমে গেল ক্লাসের, কিন্তু তবু আমি ক্লাসটাকে কন্টিনিউ করতে পারলাম স্কুলের স্বার্থে। এটা একটা ক্লাসরুম সিচুয়েশনের ব্যাপার হতে পারে। ঠিক, এরপরে তোমাকে প্রশ্ন করতে পারে, যে কোনো স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে পারে, সেটা কে করতে পারে আমি বারবার ধরে বলছি, ডেমো থেকে এখন বলছি না, শুধুমাত্র যে স্পেশাল এডুকেটেড মানে যিনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আছেন তিনি এইসব ব্যাপারে প্রশ্ন করতে পারেন। এগুলো সবই কিন্তু ক্লাসরুম সিচুয়েশন, এবং তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের মতন করে উত্তর তৈরি করে দিচ্ছ, আমরা জাস্ট একটা ডিসকাস করে নিচ্ছি যে কি হতে পারে এই সিচুয়েশনটা। এরকম জায়গা থেকে আরো প্রশ্ন হতে পারে। তো এখানে আমার মনে হয় মূল্যায়ন এবং বিভিন্ন পদ্ধতির মূল্যায়ন, যেটা কুইজ বললে ম্যাথসের উপর বিভিন্ন কুইজ, সেটাও গুরুত্বপূর্ণ, এবং সেটা অবভিয়াসলি পুরোনো টপিকের উপরে, তাহলে কি হবে তোমার মোটামুটি সিলেবাসটাও কাভার করা যাবে শেষ মুহূর্ত অবধি। ঠিক আছে, এরপরে এনারা প্রশ্ন করতে পারেন যে তোমাদের কলেজের ক্ষেত্রে, যেমন যদি কলেজের ইন্টারভিউতে যাও সেখানে যেমন প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা হয় সবসময়, যে ঠিক আছে বাবা আমাদের কি কি বই এই চ্যাপ্টারের উপর পড়তে হয়, সেই বইগুলোর উপর প্রশ্ন হতে পারে, সিলেবাসে কি আছে এগুলোর উপর প্রশ্ন হতে পারে। কিন্তু আমাদের 9-10 ক্ষেত্রে এই প্রশ্নগুলো জেনারেলি হয় না, যে সিলেবাসের উপর কি মানে সিলেবাসটা কি আছে বা বই কি আছে, এইগুলো জেনারেলি হয় না। তো সেখানে এই ধরনের প্রশ্ন হতে পারে যে যদি আপনাকে বা তোমাকে পড়াতে দেওয়া হলো, 3টে ম্যাটার আছে, তো পড়াতে দেওয়া হলো যে একটা অ্যালজেব্রা দেওয়া আছে, একটা অ্যারিথমেটিক পার্ট আছে, আর একটা জিওমেট্রি পার্ট আছে, মেনসুরেশন জিওমেট্রি পার্ট আছে, স্ট্যাটিস্টিক্স পার্ট আছে। তো এইটার মধ্যে কোনটা তুমি চয়েস করবে পড়ানোর জন্য? ঠিক, তো স্বাভাবিকভাবে 3-4জন টিচার মিলে ভাগ ভাগ করে অনেক সময় পড়াতে পারে। তো কেউ পাটিগণিত পড়ায়, কেউ বীজগণিত পড়ায়, কেউ কি বলে জিওমেট্রি পড়াচ্ছে, কেউ স্ট্যাটিস্টিক্স পার্টটা পড়াচ্ছে। তো তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কোনটা পড়াবে। তা তুমি একটা উত্তর দিলে স্বাভাবিকভাবে যে আমি এখানে পড়াবো অ্যালজেব্রাটা পড়াবো, বীজগণিত পড়াবো। সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করবে বীজগণিতটার মধ্যে কি এমন আছে, আপনি বীজগণিতটা কেন চয়েস করলেন। ঠিক, মানে আমরা তো সেটাই চয়েস করি যেটা হচ্ছে আমি বেস্ট দিতে পারবো। আমাদের দু রকমের পড়াশোনা, তাই তো, একটা হচ্ছে আমাদের চয়েস বেস্ট, যেখানে আমি বেস্ট আমার পারফরমেন্স দিতে পারবো সেইটা একটা, আর একটা হচ্ছে কিছু না হয়ে পড়ে থাকবে যেটা, সেটা আমাকে পড়াতে হবে। তাহলে সবচেয়ে সিনিয়র টিচার কি করবে? সবচেয়ে সিনিয়র টিচার যেটা লাস্ট পড়ে থাকবে সেই সাবজেক্টটা সে পড়াবে, আর সে সব পারে। আর সবচেয়ে জুনিয়র টিচার কি, এই ভাই তুই কোনটা পড়াবি? তো বললো যে আমি স্যার আমি অ্যারিথমেটিক পড়াবো, কি আমি অ্যালজেব্রা পড়াবো। তো তোমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে যে অ্যালজেব্রার মধ্যে কি, আপনি কেন অ্যালজেব্রাটাকে চয়েস করলেন। ঠিক আছে, তো বলো আমাকে কেউ একজন, যে কোন একটা সাবজেক্ট তোমাকে জিজ্ঞেস করলো যে কোন পোর্শনটা আপনি পড়াতে চাইছেন এবং সেটা কেন আপনি এই সাবজেক্টটা পড়াবেন আর কি। ঠিক আছে, 9 বা 10 এর জিওমেট্রি। কারণ বাস্তবের সঙ্গে রিলেট আছে, ছাত্ররা আগ্রহী হবে আর কি বেশি। সহজে বুঝে আর কি। আচ্ছা, মানে চিন্তার অনেক অবকাশ আছে, তাই তো, এই জায়গাটাই চিন্তার অবকাশ আছে, বাস্তবের সঙ্গে অনেক মিল আছে, এবং বাস্তবের অনেক উদাহরণ দিয়ে যেহেতু এটাকে পড়ানো যাবে সেই জন্য পড়াবেন। আচ্ছা, ওর জন্য। আচ্ছা, আর কেউ উত্তর দাও দেখি, কোনো সাবজেক্ট কেন পড়াবেন। আর পাটিগণিত করা যেতে পারে, কারণ দৈনন্দিন জীবনে আমরা বাজারঘাটে যাই হিসাবের জন্য শুরু করতে পারি। মানে সবগুলোই দেখো, প্রত্যেকটারই কাজ আছে। তুমি স্ট্যাটিস্টিক্সও যদি পড়াও সেটারও কাজ আছে, মেনসুরেশন যদি পড়াও সেটারও কাজ আছে, পরিমিতি জ্যামিতি যদি পড়াও তারও কাজ আছে, সবই কাজ আছে। তোমাকে কিন্তু কাজ প্রত্যেকটা, আমি বললাম আগেই যে আমরা যা কিছু পড়ি সেটা হচ্ছে ফলিত গণিত পড়ি, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়ি। তো প্রশ্ন হচ্ছে যে কেন কেন তুমি এটা পড়াতে চাইছো, তোমার কি এমন এবিলিটি আছে এক্সট্রা যে তুমি এইটাকে মনে করছো যে তুমি এটাতে বেস্ট পারফর্ম করতে পারবে, সেটা। এমন কি বলা যাবে যে আমি বীজগণিতটা পড়াবো কারণ এটাতে হায়ার ম্যাথমেটিক্স এর ধারণাটা বা বেসটাকে আমি একটু ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। মানে তুমি বলছো যে যারা ম্যাথসে আগ্রহী আছে তাদেরকে আমি আরো আগ্রহ বাড়িয়ে তাদেরকে হায়ার ম্যাথমেটিক্সের দিকে নিয়ে যাব, তাই তো? হ্যাঁ এটা, হ্যাঁ 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 দেখো উত্তর ঠিক আছে, প্রথমে যে বললে তার উত্তরটাও মোটামুটি মনোগ্রাহী উত্তর, ভুল কিছু নেই। যে আমি জিওমেট্রি পড়াতে চাইছি এই কারণে, জিওমেট্রিতে আমার মনে হয়েছে আমি বেস্ট বোঝাতে পারবো। কেন বেস্ট বোঝাতে পারবো? তার কারণ হচ্ছে
অনেক কিছু বাস্তবিক উদাহরণ আছে যে উদাহরণগুলো আমি তাকে দিতে পারবো এবং সেই উদাহরণগুলো দিয়ে আমি তাকে সবচেয়ে ভালো বোঝাতে পারবো। এটা আমার মনে হয়, এই কারণে আমি জিওমেট্রি পড়াবো। আর যে তুমি বলছো আমি, হ্যাঁ বলো। বীজগণিতের সঙ্গে বাস্তবের যে মিল, ওটা তো কি বলবো যদি বলেন। বীজগণিতের সঙ্গে বাস্তবের মিল হচ্ছে বাস্তব সমস্যার মিল। বীজগণিতের সঙ্গে তো বাস্তব ফিগারের মিল হবে না, বীজগণিতের সঙ্গে ফিগারের মিল হবে না। মানে বীজগণিতের যখন আমি পড়াতে চাইবো, বীজগণিতকে আমি কেন পড়াতে চাই সেটা আমরা বলবো যখন আমাকে জিজ্ঞেস করবে। যদি আমি বলি বীজগণিত পড়াবো, আমার উত্তরটা এরকম হবে। দেখো এই উত্তরটা তোমার সঙ্গে নাও মিলতে পারে, কারণ তোমার আলাদা ভিউ থাকতে পারে। আমি বারবার ধরে বলছি, টেক ইট অ্যাজ দ্য টিপস, নট অ্যাজ দ্য আনসার। নলেজ হিসাবে না, টিপস হিসাবে নাও। তো আমাকে যদি বলে যে বীজগণিত, আমি তখন এটাই বলবো যে বাস্তবে যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, এবং সেগুলো গাণিতিক সমস্যা, যেগুলো ক্যালকুলেশন নির্ণয়মূলক যে সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বীজগণিত আমাদেরকে হেল্প করে। বীজগণিতের যে কৌশল, বীজগণিতের সমাধান করার যে কৌশল, সেইগুলো আমাকে এই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে হেল্প করে। তো আমি স্টুডেন্টদেরকে তাদের দৈনন্দিন জীবনের যে বাস্তবিক সমস্যা, সেই সমস্যাগুলোর যে ক্যালকুলেশন বা যে নির্ণয়, তাতে হেল্প করতে পারবো বা তাদেরকে এটা শেখাতে পারবো আরো ভালো করে। সেই কারণে আমি বীজগণিতটা চয়েস করলাম। এটা আমার উত্তর হবে, ঠিক আছে। যে তার যে বীজগণিত অ্যাকচুয়ালি তো অঙ্ক না, বীজগণিতের মেন হচ্ছে কৌশল, মেকানিজম। যে আমি মিডল টার্ম ফ্যাক্টর করছি, এটা মেকানিজম একটা। আমি একটা সলিউশন করছি, এটা একটা মেকানিজম, কৌশল। এই কৌশলগুলো শেখানো হয় যে কি করে সমস্যা, প্রত্যেক মুহূর্তে আলাদা আলাদা সমস্যা আসবে। আমার এইটা থেকে এটা করেছে, এটা থেকে এটা করেছে, তাহলে একটা কি হলো, অঙ্কের ভাষায় একটা আমরা সমস্যা লিখলাম, সেই সমস্যার সমাধান করছি। সমাধান করার জন্য কি অনেকগুলো কৌশল আছে, এই কৌশলগুলো আমাকে কে শিখিয়েছে? বীজগণিত শিখিয়েছে। তো এই কৌশলগুলো আমি ছাত্রদেরকে শেখাতে পারবো এবং সেটা অবভিয়াসলি আমার তাতে স্যাটিসফ্যাকশন আসবে আমি শিখিয়ে, সেটা আমার মনে হতে পারে, ঠিক আছে। তাহলে বাস্তবে এরকম সমস্যা বীজগণিতের ক্যালকুলেশন একটা উদাহরণ কি দিব তাহলে? বাস্তবের এরকম সমস্যা তো স্বাভাবিকভাবে তোমাকে যদি এখন আমি বলি যে ধরো এরকম সিচুয়েশন হয়েছে যে যেগুলো আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য, যেগুলো আমরা করি দ্বিঘাত সমীকরণের জন্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল, মানে আমি কোনো ঠিক ঘরের এক্সাম্পল দিয়ে একদম এরকম একদম বলতে একদম পারবো। বলতে পারা যায় যে এমন একটা বাড়ি তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে প্রস্থ বা প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, এরকম ভাবে যদি একটা বাড়ি তৈরি করা হয়, এ কোনোটাই ভ্যালু বলে দেয়নি, সব আননোন ভ্যালুর মধ্যে আমাকে বার করতে হবে সমস্যাটা। দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, তার ক্ষেত্রফল এত, এইটার মধ্যে আমাকে বার করতে হবে। তখন এই যে সমস্যার সমাধানগুলো আমি করব, এই যে কৌশলগুলো আমি নেব, সেই কৌশলগুলোই আমাকে বীজগণিত শেখায়। ঠিক। ডাইরেক্টলি কে ডিল করে? ডাইরেক্টলি ডিল করে হচ্ছে পাটিগণিত। আমার সমস্যাগুলোর সঙ্গে ডাইরেক্টলি ডিল করে। আর সমস্যাগুলোর সমাধানের জন্য যে কৌশল, সেইগুলো আমাকে কে শেখায়? সেগুলো আমাকে বীজগণিত শেখায়। ঠিক। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে যারা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে থাকবেন তারা কিন্তু করতে পারেন। এছাড়া যে প্রশ্নগুলো করতে পারেন, আমি আগেই বলেছি, বিভিন্ন ধরনের টিএলএম নিয়ে প্রশ্ন করতে পারেন, যে কোন টিএলএম তুমি ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে। সেগুলো পার্টিকুলার যে সাবজেক্ট আসবে বা যে ফিগার আসবে তার উপর ডিপেন্ড করে ডেমোগুলো আসবে, এই টিএলএমগুলো আসবে, ঠিক আছে। আর ডেমোটাও খুব গুরুত্বপূর্ণ। যদি ডেমো তুমি বীজগণিতে দাও, স্বাভাবিকভাবে তোমাকে যেন বীজগণিতই তোমার উত্তর হয়, এটা আমি বলবো। যদি তুমি ডেমোটা দাও জিওমেট্রির উপরে, তাহলে জিওমেট্রি যেন তোমার উত্তর হয়। তুমি হয়তো ডেমো দিলে জিওমেট্রির উপরে, আর এদিকে বলছো আমার বীজগণিত খুব ভালো লাগে, আমি বীজগণিতটা পড়ানোর চেষ্টা করবো, তাহলে বলবে তুমি দাওনি কেন আগে, তুমি বলোনি কেন, এটা পড়াওনি কেন, তোমাকে প্রশ্ন করতেই পারে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবে খুব ভালো করে, ঠিক আছে। এছাড়া ওই যে স্টুডেন্টদেরকে কি করে আপনি পড়াবেন, দৃষ্টিহীন শিক্ষার্থীদেরকে কি করে পড়াবেন, এবং সামর্থ্যহীন শিক্ষার্থীদেরকে আপনি কি শেখাবেন। একটি ছেলে অঙ্কেতে তার কোনোভাবে গ্রোথ হয়নি, কোনোভাবে অঙ্কে তার গ্রোথ হচ্ছে না, মানে তার পারফরমেন্স ভালো হচ্ছে না, তো সেখানে আপনি কি ধরনের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাদান আপনি গ্রহণ করবেন যাতে তার অঙ্কের মার্কস বা মূল্যায়নে সে একটু ভালো ধরা পড়ে আর কি, ঠিক আছে। তো কিভাবে করবেন আপনি, কি উত্তর হতে পারে? মানে একটি ছেলের অঙ্কে কোনোভাবে গ্রোথ হয়নি, ঠিক আছে, কোনো রকম ভাবে অঙ্কের তার মানে সে পারছে না অঙ্ক করতে, তো কিভাবে কি পড়াবেন আপনি যার ফলে তার এটা ডেভেলপ করবে? স্যার বলবো। বলো। আহ, প্রথমে আমাকে চিহ্নিত করতে হবে যে ওর জায়গাটা, মানে ওর দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে, দুর্বল যে কোন জায়গাগুলো কোন চিহ্নিত জায়গাগুলোর করবে। ঘাটতি রয়েছে, ঠিক। যে ও কিসের কারণে ওর আগ্রহে উঠছে না, হুম। ওই জায়গাগুলোকে আগে আমাকে চিহ্নিত করতে হবে, দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে ঠিক। এবং জানতে হবে তার আগ্রহটা কমছে কেন, কোন জায়গায় তার সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো বের করতে হবে।
ঠিক ঠিক ওকে। আর কেউ? দেখো ও যেটা বললো, গৌরাঙ্গ সম্ভবত সম্ভবত গৌরাঙ্গ বলছিল যে হ্যাঁ আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে তার যে প্রবলেম, মানে যে প্রবলেমের জায়গাগুলো আছে সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই করার জন্য তোমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারে যে কোন মেথড তুমি ব্যবহার করবে এইগুলো আইডেন্টিফাই করার জন্য। তার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোন মেথড আমি গ্রহণ করব। তো এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা সম্ভবত ওই ইভলিউশন যে মেথডটা সেটাই ব্যবহার করব। মানে ছোটখাটো কোশ্চেন দিয়ে আমি দেখতে শুরু করব যে এর ভুলটা কোথায় হচ্ছে, এ কেন পারছে না। দু রকম ধরনের ভুল হতে পারে। একটা হচ্ছে কারোর গ্রোথের যদি আমরা বলি সেক্ষেত্রে প্রবলেম এটা হতে পারে যে সে কোনো মতেই ব্যাপারটা বুঝতে পারছে না, তার কাছে ব্যাপারটা মানে একদমই আসছে না। আরেকটা জিনিস হতে পারে সেটা তার হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস, সে হয়তো বুঝতে পারে কিন্তু প্র্যাকটিস করে না, সেই জন্য তার গ্রোথ হয় না, বারবার ধরে ভুল করে, এটা হতে পারে। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে যেটা উনি বলেছেন, মানে গৌরাঙ্গ যেটা বলেছে সেটা ঠিক একদম, যে প্রথমে আমাকে বা এভলিউশন আমাকে ঠিক করতে হবে তার প্রবলেমের জায়গা কোনটা প্রথম, আর দ্বিতীয়ত সেই প্রবলেম অনুসারে আমাকে আমার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। যেমন প্রবলেম হবে তার তেমন হবে, এরকম কোনো না যে একটা কমন কিছু আমি বলে দিতে পারি যেটা সবারই জন্য হবে। তো উত্তরটা এরকম হওয়া উচিত যে প্রথমে আমি সেই স্টুডেন্টটিকে ভালো করে লক্ষ্য করব, অবজার্ভ করে বোঝার চেষ্টা করব তার সমস্যাটা কি কারণে। তারপরে সেই সমস্যা অনুসারে আমি চেষ্টা করব তার উন্নতি করার। তো প্রথমে যদি তোমাকে বলে দিই যে তখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্লিজ এক্সপ্লেন ইট, একটু এক্সপ্লেন করে বলো, তো তোমাকে বলতে হবে প্রবলেম জেনারেলি দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে সে অঙ্কটাকে শিখতে পারছে না, বুঝতে পারছে না কোনো মতে, এটা হতে পারে। আর একটা হচ্ছে প্র্যাকটিস করতে পারছে না, সেটা হতে পারে। যদি সে অঙ্ক শিখতে বা বুঝতে না পারে তখন সেটাকে আমি আরও সহজ জায়গা থেকে, আরও পিছনে গিয়ে, আরও বেসিক লেভেল থেকে, আরও এক্সাম্পল দিয়ে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করব প্রথমত, ঠিক। আর যদি এরকম হয় যে সেটা ল্যাক অফ প্র্যাকটিসের জন্য করছে না, সেক্ষেত্রে আমাকে কিন্তু কিছু করা হতে হবে এবং তার প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে যাতে সে প্র্যাকটিস করে, সেই ব্যবস্থা করতে হবে। দরকারে আমার সামনেই তাকে প্র্যাকটিস করাতে হবে এবং সেইটাই তার কাজ দিয়ে আমি বসিয়ে রাখবো। মানে আমি তাকে স্পেশাল গুরুত্ব দেবো যাতে সে তার হোমওয়ার্কটা বা কাজটা, ক্লাস ওয়ার্কটা ভালো করে করে, এটা গুরুত্ব, ঠিক আছে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে স্টুডেন্ট ওয়াইজ প্রবলেম হবে। তোমাকে যখনই বলবে যে একটি স্টুডেন্ট করতে পারছে না তার মধ্যে তুমি কিভাবে চেঞ্জ করবে, তখন তোমার উত্তর হওয়া উচিত যে স্টুডেন্টটার প্রবলেম আগে দেখব, সেই প্রবলেম অনুযায়ী আমি যাব। এটা কোনো কমন যে ব্যাপার না যে একটা কমন স্টুডেন্ট পারছে না মানে তাকে আমি একটা নর্মাল সবারই জন্য একটা ওষুধ বেলোডানা 30 দিয়ে দিলাম হোমিওপ্যাথি ওষুধের মতন, সেটা কিন্তু না। আলাদা আলাদা রোগ, আলাদা আলাদা ওষুধ, সেটা তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে। তো এই রকম আরো কিছু প্রশ্ন আমাদের আসতে পারে কার তরফ থেকে, যিনি বিএড কলেজ থেকে আছেন তার তরফ থেকে। এবারে যদি অন্য কোনো জায়গার টিচার থাকে, সেই টিচার তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। যেমন ধরো এখন ভোট চলছে, এখন খেলা চলছে, এই ভোট, খেলা এবং ম্যাথমেটিক্স রিলেটেড কিছু প্রশ্ন তোমাকে করতে পারে। খুব ইন্টারেস্টিং এটা, যে কিরকম ধরো কেউ স্ট্যাটিস্টিক্স পড়ালো, তাকে তো জিজ্ঞেস করতেই পারে যে স্ট্যাটিস্টিক্সের এই বিভিন্ন ধরনের চার্ট, পাই চার্ট, এগুলোর মানে কি, কেন করা হয়, কিসের জন্য প্রয়োজন, এগুলো তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এই ধরনের প্রশ্ন করতে পারে। নেক্সট তোমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে যেহেতু ভোট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো এখানে আমরা ভোটের সময় দেখছি যে পার্সেন্টেজ কষে বলছে কত জেতার পার্সেন্টেজ, কত কম, এইসব ধরনের যেগুলো আসছে এগুলো কোন ব্রাঞ্চে পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, এই জিনিসগুলো তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। মানে ম্যাথামেটিক্সের কোন জায়গাতে এই জিনিসটা পড়ানো হয়, যে স্বাভাবিকভাবে স্ট্যাটিস্টিক্সে পড়ানো হয়, ঠিক আছে, কিরকম ধরনের ব্যাপার স্যাপার এখানে ব্যবহার করা হয়, স্যাম্পলিং ব্যবহার করা হয়, কতটা বড় স্যাম্পল হবে, এই ধরনের কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেহেতু এখন সিজনটা চলছে ভোটের, এবং ভোটের যেহেতু অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এগুলো আছে সেই জন্য, ঠিক আছে। তো এটাই। আর বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে পরিবেশ বিদ্যা, যেগুলো তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো কম্পালসারি সাবজেক্ট হিসাবে, ঠিক। কম্পালসারি সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়েশনে যেহেতু পরিবেশটা পড়েছো, সেই পরিবেশ থেকে কিছু কোশ্চেন কিন্তু তোমাকে আলাদা করে জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে। পরিবেশের সবচেয়ে কনসার্নের জিনিস, বুঝতে পেরেছেন। তো সেইখান থেকে কিছু প্রশ্ন আলাদা করে করবে। আবার এরকম হতে পারে একটা প্রশ্নও তোমাকে বাইরের থেকে করলো না, বি কেয়ারফুল, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা প্রশ্নও তোমাকে বাইরের থেকে করলো না, সমস্ত প্রশ্নটাই কিন্তু তোমার হলো পুরো ডেমোর উপরে, সেটাও হতে পারে। তো যাই হোক, সব কিছুর জন্যই আমরা তৈরি।
আমি যেগুলো আজকে বললাম সেগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কি ধরনের প্রশ্ন হয়। এছাড়াও আরো স্যাম্পল কোশ্চেন্সের পেপার আমরা সেট করেছি, সেই কি কি ধরনের কোশ্চেন হতে পারে, তার স্ট্যান্ডার্ড উত্তর কি হতে পারে তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করব। করতে 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 তোমরা যাতে উত্তরটা একদম ঠোঁটস্থ করে ফেলতে পারো, মানে ঠোঁটস্থ মানে কি, তোমাদের যাতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, সেটার চেষ্টা আমরা করব। যাতে এই অন্তিম চেষ্টায় কোনো রকম ত্রুটি না থাকে, সেই চেষ্টা আমরা আমাদের তরফ থেকে করব। ঠিক আছে, তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে আজকের মতো তুমি বলতে পারো, আমরা আবার পরের দিন আসবো। যদি কোনো কোশ্চেন থাকে আজকে জিজ্ঞেস করতে পারো। বীজগণিত আর পাটিগণিতের মধ্যে কি পার্থক্য এটা একবার বলে দিন। দেখো, বীজগণিত আর পাটিগণিতের মধ্যে কি পার্থক্য এটা আমি তোমাকে বলবো, মানে আমারই খারাপ লাগছে আমি তোমাকে কি বলবো বীজগণিত আর পাটিগণিতের মধ্যে পার্থক্য। দেখো, স্ট্যাট থেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ স্ট্যাট থেকে বলছি, এক এক করে বলছি। বীজগণিত আর পাটিগণিতের মধ্যে মেন যে পার্থক্যটা হচ্ছে সেটা যে পাটিগণিতের ক্ষেত্রে ডাইরেক্টলি সরাসরি আমরা আমাদের যে দৈনন্দিন সমস্যা সেই সমস্যা আমরা সমাধান করি। দৈনন্দিন সমস্যার ডাইরেক্ট সমাধান হচ্ছে কি করে করা হয়, পাটিগণিতের সাহায্যে করা হয়। আর বীজগণিতে কি করা হয়, বীজগণিতে এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের উপায় খোঁজা হয় বীজগণিতে। বীজগণিতে সমস্যাগুলোর সমাধানের উপায় খোঁজা হয়, এবং বীজগণিতে বিশেষ করে আননোন, অজানা জিনিস, একাধিক অজানা জিনিস যদি থেকে থাকে তখন আমরা বীজগাণিতিক কৌশলের সাহায্য নিই। একাধিক অজানা জিনিস, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি তোমাকে জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। ফর এক্সাম্পল তোমাকে আমি বলে দিলাম যে 10টি পেনের দাম 20 টাকা, তো একটি পেনের দাম কত হবে, 20/10 2 টাকা। ঠিক, এই যে জিনিসটা প্রসেসটা আমি করলাম, এই প্রসেসটাকে আমরা বলছি পাটিগণিত। কি, একটা বাস্তবিক সমস্যা, তার এখানে আননোন ভ্যালুটা কি ছিল, একটা আননোন ভ্যালু ছিল। ঠিক, এবারে সেটা তুমি বার করলে পাটিগণিতের সাহায্যে নর্মাল অ্যাডিশন, ডিভিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই 4টে রুলের মধ্যে বার করে দিলে। আর বীজগণিতের সাহায্যে আমরা কি করি, বীজগণিতের সাহায্যে এই রকম ধরনের যদি একাধিক অজানা রাশি থেকে থাকে, সেই একাধিক অজানা রাশিকে আমরা যদি বার করতে চাই করি, মানে নির্ণয় করতে চাই, তখন আমরা বীজগাণিতিক কৌশল ব্যবহার করে থাকি। যে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য যা, প্রস্থ তার দ্বিগুণ, তাহলে তার ক্ষেত্রফল কত, 2x × x, তাহলে তার ক্ষেত্রফল। তাহলে আমি দৈর্ঘ্যও জানি না, প্রস্থও জানি না, দুটো আননোন জিনিস ছিল আমার কাছে। এরকম একাধিক 3টে 4টে আননোন জিনিস থাকতে পারে, সেই জিনিসগুলোকে সমাধান করার জন্য যে পদ্ধতি, সেইটাকে আমরা বীজগণিত বলে থাকি। ঠিক আছে, পাটিগণিতে অনেক সময় বীজগণিত ব্যবহার করা হয়। স্বাভাবিক। হ্যাঁ, ব্যবহার করা হয় অবশ্যই। সমাধান করার কৌশলটাই তো বীজগণিত, সমাধান করার কৌশলটা হচ্ছে বীজগণিত। তো পাটিগণিতের সমস্যা যদি জটিল হয় সেটাকে সমাধান করার জন্য আমরা বীজগণিত ব্যবহার করি তো। একটা বিয়োগ আর ভাগের মধ্যে একটা ডিফারেন্স বললেন, ওটা কি বলবো? বিয়োগ আর ভাগের মধ্যে না, ওটা হচ্ছে, ওটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে রেশিও আর ডিভিশন। এই দুটো জিনিস দেখতে সেম হলেও একটু ডিফারেন্স আছে, তাই তো। এগুলো রেশিও ডিভিশনের মধ্যে কি, রেশিওটা সেম টাইপ দুটো জিনিসের মধ্যে হবে, সেম টাইপ জিনিসের মধ্যে রেশিওটা হবে। মানে কিরকম, যে কারোর এজ, বয়সের রেশিও হতে পারে, ধরো কারোর এজ 25 বছর আর কারোর এজ 26 বছর, তো তাদের মধ্যে রেশিও হবে। যে কারোর ইনকামের মধ্যে হতে পারে, কারোর ইনকাম 1 লাখ টাকা, কারোর ইনকাম 1.5 লাখ টাকা, হতে পারে রেশিও। কারোর চকলেট আছে, নাম্বার চকলেট আছে, মানে যা হবে সব একই টাইপের জিনিসের মধ্যে রেশিওটা হয়। ঠিক, ফলে কি হয়, রেশিওর কোনো ইউনিট হয় না, মানে একক হয় না, কোনো ইউনিট হয় না এটা রেশিও। ঠিক, আর ডিভিশনের ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা আলাদা রাশির মধ্যে ডিভিশন হতে পারে। যেমন কি, যেমন হতে পারে, ধরো আমি বললাম ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করছে, দুটো আলাদা জিনিস, দেখতে একই রকম, ভাগের মতনই দেখতে, কিন্তু এখানে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে রেশিওটা কি, রেশিও দুটো একই জাতীয় জিনিসের মধ্যে হয়, সেটা হচ্ছে রেশিও। আর দুটো ডিফারেন্ট টাইপের জিনিসের মধ্যে যেটা হয় সেটাকে বলে ডিভিশন। ঠিক, এর পরের প্রশ্নটাই হচ্ছে, বলেছিল যে ডিভিশন আর ফ্র্যাকশনের মধ্যে তাহলে ডিফারেন্স কি। একই জিনিস, ডিভিশন দেখতে ধরো 2/3, ফ্র্যাকশনও দেখতে 2/3, এই দুটোর মধ্যে ফারাকটা কি, বা এইটার সঙ্গে রেশিওর ফারাকটা কি, একই ব্যাপার, এই ধরনের কোশ্চেন হতে পারে। ফারাকটা হচ্ছে এটাই যে ডিভিশন যে কোনো জিনিসের মধ্যে হতে পারে,
ফ্র্যাকশন কিন্তু একই জিনিসের মধ্যে হবে, একটা জিনিসের মধ্যে থেকেই ফ্র্যাকশন হয়। মানে আমি একটা পেয়ারা খাচ্ছি, তার এত আমি খেয়ে নিয়েছি, এইটা হবে ফ্র্যাকশন, ঠিক না? যে আমি কত রাস্তা হেঁটেছি আর কত ঘন্টায় গেছি, এই দুটোতে ফ্র্যাকশন হয় না। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, মানে একই জিনিসের দুটো অংশ, সেইটা হচ্ছে ভগ্নাংশ হয়। আর ডিভিশনের যে কোনো দুটো জিনিসের মধ্যে ডিভিশন হতে পারে, ঠিক, এটা হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? ফ্র্যাকশন আর রেশিওর মধ্যে ডিফারেন্স কি হবে? ফ্র্যাকশন আর রেশিওর মধ্যে, হ্যাঁ, রেশিও দুটো ডিফারেন্ট আইডেন্টিটির মধ্যে হতে পারে, একই টাইপের দুটো ডিফারেন্ট আইডেন্টিটি। ফর এক্সাম্পল, আমার কাছে 25টা বল আছে আর একজনের কাছে আছে 30টা বল। সো আমি একটা আলাদা ব্যক্তি, আমার কাছে 25টা বল আছে, একজন আলাদা ব্যক্তি, তার কাছে 30টা বল আছে, এদের মধ্যে রেশিও, এটা একটা রেশিও হয়ে গেল। কিন্তু ফ্র্যাকশন যদি হয়, তো ফ্র্যাকশন মানে আমার কাছে 25টা বল ছিল, রাইট নাও আমার কাছে 5টা বল আছে, তো এটা হচ্ছে ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? এই ধরনের ছোটখাটো জিনিস কিন্তু কোশ্চেন্স অনেক আসে। ওই যে তোমাদেরকে বলেছি না, স্যার হয়তো বলবে আরো ডিটেলসে, যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন বলো, ও অ্যাক্সিসের ইকুয়েশন বলো, জেড অ্যাক্সিসের ইকুয়েশন বলো। হ্যাঁ, মানে একটা ইকুয়েশন বলো যেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলো, যেটা ও অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ফট করে জিজ্ঞেস করে দেবে। খুব বেসিক কোশ্চেন, তুমি বলে দিলে এটা একটা নর্মাল বললে, তারপরে তার থেকে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের জায়গা থেকে আসতে পারে। এই যে বেসিক জিনিসগুলো না, তুমি যদি একটু ভালো করে রাখো, দেখবে কোনো প্রবলেম হচ্ছে না। বেসিক গুলো, কিছু বেসিক বলুন না, মানে ম্যাথমেটিক্সের যেগুলো আমাদের জানা উচিত, মানে এরকম আরো কিছু থাকলে। হ্যাঁ, এরকম তো এই যে ক্লাসগুলো ধীরে ধীরে হবে, তো স্যার আগে বলে দেবে কিছু, আমি কিছু এসে বলবো কিছু বেসিক্স, কিছু কোশ্চেন্স, মানে এই ধরনের যেগুলো আমি আগে বললাম, এই ধরনের কিছু প্রশ্ন যেগুলো আমাদের খুব ভালো করে জানা উচিত, এবং ডিফারেন্সগুলো কোন জায়গায় কোনটা করব। বিশেষ করে তোমাদের আরও কিছু আছে, যেমন হচ্ছে ওই যে আমাদের সমাধানের যে মেথডগুলো আছে, সেই মেথডগুলো কোন জায়গায় কোনটা ইউজ করি, কেন ইউজ করি, ঠিক, কোন জায়গাটায় বজ্রগ্রহণ ইউজ করব, কোন জায়গাটায় আমি একান্তর পরিবর্ত প্রক্রিয়া ইউজ করব, কোন জায়গাগুলো ব্যবহার করব, সেগুলো গুরুত্বপূর্ণ। কেন এটা ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় না কেন, আমরা জানি তো ব্যবহার, এই বড় সংখ্যা হলে এরকম করা যায়, এটা করা যায়, কিন্তু তার অন্য কারণ আছে। কোন সময় কোন উৎপাদকে বিশ্লেষণটা করা হয়, তার প্রত্যেকটা কারণ আছে। সেই কারণগুলো আমরা একটু করে ডিসকাস করে দেবো। ফলে তোমাদের কি হবে, এই ধরনের যদি বেসিক্স কোশ্চেন কেউ জিজ্ঞেস করে তোমাকে, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। ঠিক আছে, সবগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করে দেবো। ঠিক আছে বাবা, আজকে আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ বলো। স্যার ডিভিশনটা সেম টাইপ হবে না কেন? ডিভিশনটা সেম টাইপ হতে পারে, কিন্তু ডিফারেন্ট টাইপও হতে পারে। ডিভিশন সেম টাইপ হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ডিফারেন্ট টাইপ হতে পারে, কিন্তু রেশিওটা ডিফারেন্ট টাইপ হবে না। রেশিওটা সেম টাইপই হতে হবে। ডিভিশন সেম টাইপ হতে পারে, না হওয়ার কিছু নেই। কেন বলছি? ডিভিশন সেম টাইপ হতে পারে। 25 পিস বল, লেস হয়ে যাবে তখন। হ্যাঁ হতে পারে। কেমন ডিভিশন সেম টাইপ হবে দেখো, এটা আমি যদি বলি তোমাদেরকে, ইউনিটারি মেথড বললাম। ইউনিটারি মেথডে কি হয়, যে 25 টাকা ডিভাইডেড বাই 5 টাকা, একটা পেনের দাম 5 টাকা বলেছে, তাই টাকা টাকা কেটে গেল, দিয়ে আমার কত হলো, 5 5 25, 5 উত্তর এলো, 5 পিস, এরকম উত্তর আসতে পারে। তো এখানে যে ডিভিশনটা হলো, এই ডিভিশনটা কি, এটা সেম টাইপের ডিভিশন। ঠিক, এটা ডিভিশন হলো। হ্যাঁ, তো সেম টাইপের ডিভিশন হতে পারে, রেশিও হতে পারে, কিন্তু রেশিও অলওয়েজ সেম টাইপের হবে, ডিভিশন কিন্তু সেম টাইপের হবে না। ডিভিশন কিন্তু ডিফারেন্ট টাইপের জিনিসের মধ্যেও হতে পারে। ঠিক, এটা টাকার মধ্যে ডিভিশন হয়েছে, আবার টাকা আর পেনের সংখ্যার মধ্যে ডিভিশন হতে পারে। 25 টাকা আর 10টা পেন, 10 পিস, আর এটা টাকা, আলাদা জিনিস। এটা টাকা, এটা পিস, সংখ্যা আলাদা জিনিস। তো যখন আমি ভাগ করব, উত্তরটা হবে 2.5 টাকা প্রতি পিস। ঠিক, তো এই জন্য ডিভিশনের কি হলো, ডিভিশনের একক রয়ে গেল, কিন্তু রেশিওর কোনোদিন একক থাকবে না। বোঝা গেছে বাবা? হ্যাঁ, স্ট্যাট থেকে প্রশ্ন করতে পারে, আমি বলেছিলাম স্ট্যাট থেকে প্রশ্ন আসতে পারে, এবং স্ট্যাট থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে, ওই যে বললাম, এখন যেহেতু ভোট এবং এখন খেলা চলছে, খেলা রিলেটেড, ভোট রিলেটেড কিছু জিনিসে আমরা দেখতে পাচ্ছি প্রেডিকশন দিচ্ছে, অনেকে অনেক কিছু দিচ্ছে, সবগুলোই হচ্ছে ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে। ঠিক, তো এখানে ম্যাথমেটিক্সের কোন মেথড ব্যবহার করা হয় সেগুলো আসতে পারে। ঠিক আছে, যে এখানে আমি কি ব্যবহার করেছি। আবার তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে, ধরো তোমাকে আমি ক্লাসে বলে দিলাম, ক্লাসে বাচ্চাদের
তোমাকে অ্যাভারেজ ওয়েট বার করতে হবে। তো তুমি কোন মেথডটা ব্যবহার করবে, মিন, মিডিয়ান না মোড, কোনটা ব্যবহার করবে? তুমি এবারে বললে কিছু একটা, আমি এটা ব্যবহার করবো স্যার, তোমাকে বলবে কেন এটা ব্যবহার করবে, তুমি কেন এটা ব্যবহার করবে না, ঠিক? তো এই ব্যাপারে একটা সঠিক আমাদের নলেজ থাকা দরকার যে মিন, মিডিয়ান, মোড আমরা কোন জায়গায় ব্যবহার করি, তিনটে ক্ষেত্রে, ঠিক আছে না? এগুলো আমার মানে টোটাল ব্যাপারটাই আমরা ডিসকাস করব ধীরে ধীরে, ঠিক আছে? মানে ধীরে ধীরে মানে খুব রিসেন্টলি করে দেবে স্যার, ঠিক আছে? আর কিছু বলো। সিচুয়েশন বেসড কোশ্চেনের কিছু মানে কারেকশন দেবেন আপনারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজেরাও ঠিক, আগে কালেকশন আমি দিয়ে দেবো, তোমরা সেটা মনে মনে তৈরি করবে বিভিন্নভাবে। সেটা নিয়ে আমরা একদিন ডিসকাস করবো যে সিচুয়েশন বেসড কোশ্চেনে তুমি কিরকম ভাবে অ্যাপ্রোচ করছো, তারপরে ডিসকাস করবো। আমি বারবার ধরে বলছি ওই যে ডিসকাসটা তোমারটা তুমি একমাত্র কি বলে বলতে পারবে সেটা আর কি, ঠিক আছে? আমরা যেটা বলছি বা আমি যেটা বলছি সেটা যে সবসময় ঠিক উত্তর বা বেস্ট উত্তর এটা নাও হতে পারে, আমি আমার মতন করে বলছি, ঠিক আছে? আমিও তো একটা মানুষ, আমার একটা দৃষ্টিভঙ্গি আছে সেই রকম, ঠিক আছে না? স্যার আগে কোশ্চেন দিয়ে দিন, আমরা সেটা দেখবো, তারপরে হ্যাঁ, হ্যাঁ, আগে কোশ্চেন দিয়ে দেবো, সেটা তোমরা দেখবে, দেখে ভালো করে নিজে ভাববে, তারপরে সেগুলো ধরে ধরে আমরা ডিসকাস করবো যে এটাতে আরো বেটার কি করা যেতে পারে, না করা যেতে পারে, তাহলে ব্যাপারটা পারফেক্ট হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি তৈরি হও, পরে আবার দেখা যাবে পরের দিন। স্যার নেক্সট ক্লাস আবার কবে হবে? নেক্সট মানে বলে দেবে তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, হ্যাঁ একটু বলে দেবে, ঠিক আছে? আপনার ক্লাসটা রেকর্ডিং থাকবে না? থাকবে, রেকর্ডিং থাকবে। থ্যাংক ইউ স্যার, ভালো ক্লাস হলো আজকে। ঠিক আছে, ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম।